আজকে যখন এই অনুষ্ঠান শুরু করছি তখন ধানমন্ডির ওই বাড়িটায় আর কিচ্ছু নেই, সব শেষ। একটা ইতিহাস, একটা যুগ, একটা ঐতিহ্য, একটা সংস্কৃতি, সব শেষ। আর এমন একটা মাসে শেষ যে মাসটা বাংলাদেশেরই একটা বিপ্লব, বাংলাদেশেরই একটা আন্দোলন, যে আন্দোলন ভাষাকে স্বীকৃতি দিয়েছিল। আমি যখন এই কথাগুলো বলছি আমার খারাপ লাগছে, আমার এই ছবিগুলো দেখাতে দিনভর খারাপ লেগেছে, কারণ আমার এখনো ভাই, বন্ধু, আত্মীয় স্বজন তারা বাংলাদেশে রয়েছেন। তারা ওখান থেকে প্রতিনিয়ত বলছেন কি অবস্থা, কিভাবে আছেন তারা। আর সব থেকে বড় কথা, যে মানুষটার হাত ধরে, যে মানুষটার দীক্ষায়, যে মানুষটার শিক্ষায় ব্রতী হয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পথে নেমেছিলেন, ভারতীয় সেনারা জীবনের বাজি রেখে তাদের পাশে দাঁড়িয়েছিলেন, আজকে সেই দেশটা কত কদম যে পিছিয়ে গেল তার বলার অপেক্ষা রাখে না। ভাষা দিবস সামনে, আর এই মাসটাতে এই অবস্থা। ঠিক 6টা মাস আগে কি হয়েছিল তার থেকেও যেন ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর। শেখ হাসিনা তো এই মুহূর্তে ওই দেশটায় নেই, মুজিবর তো কবেই চলে গিয়েছেন। এত আক্রোশ, এত ক্ষোভ, এইটা কি শুধুমাত্র ছাত্রদের ক্ষোভ, শুধুমাত্র যুব সম্প্রদায়ের ক্ষোভ, শুধুমাত্র একটা সরকার যেটা অভিযোগ উঠেছে যে নির্দিষ্টভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে জিতে ক্ষমতায় এসেছে, এই অভিযোগকে সামনে রেখে এই রোষ? আজকে হাল্লা বলে আমি দেবারতী রয়েছে এবং শুরু করব সেই ছবিগুলো দিয়ে যেগুলো দেখে হাড় হিম হয়ে যায়। এই বঙ্গবন্ধুর বাড়ির অবস্থা, এই বঙ্গবন্ধুর ঐতিহ্যের অবস্থা দেখুন। উল্লাস দেখুন, উল্লাস। বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে মূর্তি, যে কাট আউট যা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সেমিনার রুম রয়েছে, এই সমস্ত কিছু ভাঙচুর করে দিয়ে উল্লাস। এই হচ্ছে সেই অবস্থা। দেখুন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে কিভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে ধানমন্ডিকে। আর কারণ হিসেবে কি বলা হচ্ছে না, শেখ হাসিনা সরকার বা শেখ হাসিনা যেভাবে অত্যাচার চালিয়েছিল তাদের ওপরে, বাংলাদেশের মানুষের ওপরে যেভাবে শেখ হাসিনা অত্যাচার চালিয়েছে, আজকে তার ফলশ্রুতিতে এই ঘটনা ঘটছে। এটা মানতে হবে আমাদের। ডেফিনেটলি যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত যদি না হয়ে থাকে একটা সরকার, তাহলে যে কোনো দেশেই গণ অভ্যুত্থান হয়, কিন্তু এই ছবি, এই অবস্থা, আর তারপরে উল্লাস একটু দেখাই আপনাদের। দেখুন এইবার দেখাবো আপনাদের কিছু রিয়াকশন। এই বিক্ষোভকারী তারা নির্দিষ্টভাবে কি বলছেন। হতে পারে এটা তো তদন্ত সাপেক্ষ, এটা প্রমাণ সাপেক্ষ, এটা হতে পারে যে কেউ নিজের প্রিয়জনকে হারিয়েছেন, কেউ নিজের ভাইকে হারিয়েছেন, কেউ নিজের মাকে হারিয়েছেন। হতে পারে যে অভিযোগগুলো তারা করছেন যে শেখ হাসিনা সরকার তারা এতটাই নির্মম, তার প্রশাসন এতটাই নির্মম যে তাদের উপর এইভাবে অত্যাচার চালানো হয়েছে। কিন্তু আজকে সেইটাকেই শুধু আসলে পুষিয়ে দেওয়ার জন্য এই ছবি দেখতে হবে। কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রকামী দেশে এটা হতে পারে, এটা মানতে অসুবিধা হয়। হ্যাঁ হতে পারে, হতে পারে পাকিস্তানে হতে পারে,
হতে পারে এই রকম ছবি যেখানে মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে, যেখানে জঙ্গিরাই দেশ চালাচ্ছে, যেখানে সেনাবাহিনী, সেনা শাসন এই সমস্ত কিছুকে উপেক্ষা করে জঙ্গিরাই আগামী দিনে মাসনাদে বসতে চলেছে বা বসে পড়েছে ইতিমধ্যেই। আমরা কিছু রিয়াকশন শোনাবো আপনাদের, বিক্ষোভকারী যারা রয়েছেন কি বলছেন তারা, দেখুন। 24-এর গণ অভ্যুত্থান আমাদের ভাইদের উপর এই স্বৈরাচারী হাসিনা যেভাবে গুলি করছে, আমাদের অন্যের মা বাবার সন্তান করে আমার ভাই মরছে, আমার সামনে মরছে, আমার এলাকা থেকেও আমার বের করে দেওয়া হয়েছে, আমার নামে মামলা দেওয়া হয়েছে। ভাই আমি এলাকায় ছিলাম, আমি আন্দোলনে কেন গেছিলাম, ঠিক আছে, আমার পায়ে এখন আঘাত আছে, আমি এলাকায় থাকতে পারি না, আমার নামে মামলা দেওয়া হয়েছে, ঢাকায় এসেছিলাম। এই স্বৈরাচার হাসিনার পতন আল্লাহর জমিনে আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের হাজার হাজার শুকরিয়া। এটা শেখ হাসিনার যে নতুন ভাবে ভাষণ দিয়েছে, বাংলাদেশে ভাষণ দিয়ে যে ছাত্র সমাজকে সে উস্কে দিয়েছে, এটা হলো তার ফল। এটাকে নিতে হবে, এর দায় আওয়ামী লীগকে নিতে হবে, এর দায় সরকার। দ্বিতীয় মানসিক শান্তি 32 নম্বর ভাঙা মানে আমাদের দ্বিতীয় মানসিক শান্তি। বাংলাদেশ থেকে বাকশালের আস্তানা দূর হয়ে যাচ্ছে, ধ্বংস করে ফেলছে বাংলাদেশের মানুষ। শেখ হাসিনা যতবার কথা বলার চেষ্টা করবে, ছাত্র জনতা, দেশের সাধারণ জনগণ তার দাঁত ভাঙা জবাব দিবে। যারা এখানে আছে তাদেরকে সে লেলিয়ে দিচ্ছে আবার ছাত্র জনতার বিরুদ্ধে। যতক্ষণ পর্যন্ত ওদের নিরাপদে আমরা হলের ভিতরে প্রবেশ করাতে না সক্ষম হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সাথে আছি। বিক্ষোভ কর্মসূচি নিয়ে ছাত্রলীগ এবং আওয়ামী ফ্যাসিস্টের যে নতুন পায়তারা, সেটাকে রুখে দেওয়ার জন্য আমরা মাঠে। আর এই ঘটনা ঘটার আগের কয়েকটা তথ্য একটু এখানে আপনাদের সঙ্গে না শেয়ার করলেই নয়। কি কি হয়েছে ঠিক এর 2-3 দিনের মধ্যে কি কি হয়েছে, তার মধ্যে এক হচ্ছে যমুনা ভবনে ইউনূসের সঙ্গে একটা গোপন বৈঠক হয়েছে বিদেশি শক্তির সঙ্গে। পাক বাংলাদেশ জঙ্গি গোষ্ঠীর যৌথ যে কর্মসূচি বা যৌথ যে অপারেশন, তার ব্লুপ্রিন্ট হিসেবে কি এই ঘটনা যেটা আমরা আজকে দেখছি। ধ্বংসস্তূপে কি দেখলাম, আইসিস এবং হিজবুত তাদের পতাকা উঠতে দেখলাম। এবং সব থেকে বড় কথা যে প্রশ্নটা এই মুহূর্তে মাথাচাড়া দিচ্ছে, যে বাংলাদেশের সেনা প্রধান বিশেষ গোপন সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে, বাংলাদেশের সেনা প্রধান তিনি কোথায়, তিনি বাংলাদেশে রয়েছেন নাকি, এবং তাকে মুখ খুলতে কোনোভাবে বারণ করা হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তাহলে যে দেশে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল সেনা শাসন যদি বলবৎ হয় তাহলে একরকম, আর যদি সেনার প্রধান তিনি সামনেই না আসেন, তাহলে তো ধরে নিতে হবে যে এই মুহূর্তে দেশটা জঙ্গিদের দখলে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকে আমাদের সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন এবার তাদের সঙ্গে একটু আলাপ করাবো। আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে যিনি রয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, পররাষ্ট্র রাজনৈতিক বিশ্লেষক, বাংলাদেশের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আনোয়ার সাহেব, আপনাকে স্বাগত জানাই। আপনার হাসি মুখ এখনো আমাদের স্বস্তি দিচ্ছে যে তাহলে সেরকম কিছু হয়নি বাংলাদেশে। যাই হোক, আমাদের সঙ্গে ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর নিঝুম মজুমদার রয়েছেন। নিঝুম বাবুকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন জাতীয় সুরক্ষা নিরাপত্তা উপদেষ্টা আর্য ঘোষ, আর্যদাকে স্বাগত জানাই। এবং স্টুডিওতে যারা রয়েছেন বিশিষ্ট আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণদাকে স্বাগত জানাবো আমার সঙ্গে আমার অনুষ্ঠানে। এবং তার পাশাপাশি মণিকাঞ্চন পাল, বিজেপির তরফ থেকে মুখপাত্র মণিদা রয়েছেন, মণিদাকে স্বাগত জানাবো। প্রত্যেকের কাছে আসবো, কিন্তু আনোয়ার হোসেনের কাছে আসার আগে একটা তথ্য কিছুক্ষণ আগে যেটা বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটি বিবৃতি রেখেছেন সামনে, সেটা আমি শোনানোর আগে একটু জানিয়ে রাখবো যে বাংলাদেশ সরকারের তরফ থেকে যে কথা বলা হয়েছে যে ঘটনা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে কি, যে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। এই হচ্ছে উত্তর। এর পাশাপাশি আরও যেটা বলা হয়েছে সরকারের তরফ থেকে, উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা তারা একসঙ্গে বসে যে সিদ্ধান্তে পৌঁছেছেন, ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না। অর্থাৎ আবারও বলছি, যে ঘটনা ঘটে গেল বাংলাদেশের বুকে, ধানমন্ডি ধূলিসাৎ হয়ে গেল, তার সঙ্গে ভেঙে চুরে শেষ করে দেওয়া হলো, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বাড়িঘর অগ্নিসংযোগ করা হলো,
মহিলাদের রাস্তায় মারা হচ্ছে, নিরীহ জনগণ তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে, সেই ছবি আমরা দেখছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের সরকার ভারতকে বলছে যে শেখ হাসিনা যেন মুখ না খোলে। তার মানে মুখ খুললেই বাংলাদেশে এগুলো হবে। তাহলে আপনারা কি করছেন? বাংলাদেশের সরকার তাহলে কি করছে? সেনাবাহিনী রয়েছে, দমকল নাকি সারা রাতে পৌঁছতে পারলো না, বুধবার রাত থেকে বাড়িগুলো জ্বলছে, পৌঁছতে পারলো না দমকল সেখানে। দমকলের তরফ থেকে বিবৃতি দিয়ে কি বলা হলো? দমকল বলছে যে আমাদের কিছু করার ছিল না, যখন হয়েছে অনেক রাত এবং ওইখানে বিক্ষুব্ধ জনতা। প্রশাসন কি করছে? সেনাবাহিনী কি করছে? ইউনূস সরকার কি করছেন? যমুনা ভবনে শুধু গোপন বৈঠক, এইটাই পারেন আপনি করতে। আপনার দেশ পিছিয়ে যাচ্ছে, আপনার দেশের মানুষ কষ্টে রয়েছে। কিছু মুষ্টিমেয় মানুষের হাতে যদি ক্ষমতা চলে যায়, সেখান থেকে বেরিয়ে আসার পথ, বার করে আনার পথ মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে খুঁজে পাচ্ছেন না, খুব স্পষ্ট। আমি আনোয়ার হোসেন আপনার কাছে আসি শুরুতেই। কি চলছে বাংলাদেশে, কি চলছে? ভালো আছেন আপনারা? জি, ধন্যবাদ প্রিয় সঞ্চালক এবং উপস্থিত সহ আলোচক সবাইকে। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাগত জানাচ্ছি এবং বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের প্রতি শুভেচ্ছা থাকলো। আমরা একটি আসলে ভয়ঙ্কর রাত গতকাল অতিক্রম করেছি। আপনারা নিজেরা বলেছেন তখন থেকে আসলে কিছু অপেশাদারিত্ব এখানে আমরা দেখতে পেরেছি। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করতে চাই যে কখনো কোনো বাড়িঘরে আর্সন অথবা অগ্নিসংযোগ এটি আসলে কোনো সভ্য কোনো সিভিলাইজড কান্ট্রিতে আমরা আসলে প্রত্যাশা করি না। কিন্তু গতকাল আসলে যে বিষয়টি হয়েছে, যে অনাকাঙ্ক্ষিত একটি বিষয় বাংলাদেশে হয়েছে, সেটিও আমি অবশ্যই এটিকে আমি ভালো চোখে দেখি না। এখানে কিছু বিষয় আসলে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে প্রতিহিংসা যে রাজনীতি, এটি গত 53 বছর থেকে বাংলাদেশে আনফরচুনেটলি আমরা কোনো পলিটিক্যাল কমিউনিটি তৈরি করতে পারিনি। এই পলিটিক্যাল কমিউনিটি না হওয়ার কারণে আজকে এত বড় বড় প্রবলেমগুলো তৈরি হচ্ছে। পলিটিক্যাল কমিউনিটি বলতে আমি কি বোঝাচ্ছি ব্যক্তিগতভাবে? পলিটিক্যাল কমিউনিটি হচ্ছে যেমন আমার জাতীয় ইস্যুতে, আমার সামাজিক ইস্যুতে, আমার অর্থনৈতিক ইস্যুতে আমরা কিন্তু আলোচনার টেবিলে বসার অনেক সুযোগ থাকে। আমি একটি ছোট একটা উদাহরণ দিতে চাই। মনে করেন আপনি ভারতে বসে আজকে যে প্রোগ্রামটি সঞ্চালনা করছেন, আপনি দেখেন এই ভারতেও বাংলাদেশ আপনাদের তুলনায় আমরা অনেক ছোট, কিন্তু আমাদের ইস্যু তো কিন্তু আপনাদের দেখেন বিজেপি, কংগ্রেস, তারপরে হচ্ছে সুশীল, অশীল যত আছে সবাই কিন্তু একমত। অর্থাৎ আপনাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনারা কিন্তু কখনো আপনাদের দ্বিমত নেই। কিন্তু বাংলাদেশে গত 53 বছর থেকে ফরচুনেটলি ওর আনফরচুনেটলি এই পলিটিক্যাল কমিউনিটিতে তৈরি হয়নি যে একটি বিশেষ এজেন্ডা অথবা বড় কোনো রাজনৈতিক সমস্যা যে হবে অথবা পররাষ্ট্রনীতির বিষয়ে সমস্যা। এক্ষেত্রে আনোয়ার সাহেব এটা বলতে হয় যে দেশপ্রেম দরকার তার জন্য সবার আগে। এই যে আমার আজকের এই শোতেই দেখুন তৃণমূল এবং বিজেপি পাশাপাশি বসে রয়েছেন। দেশ নিয়ে যখন কথা হচ্ছে তখন তাদের পার্টিগত আদর্শ দূরে সবার আগে দেশপ্রেম সেখানে সবার আগে এসে দাঁড়ায়, দেশভক্তি আগে এসে দাঁড়ায়। দেশ নিয়ে কেউ আঙুল তুলে কথা বললে, চোখ তুলে কথা বললে এখানে অনির্বাণদা বা মনিদা দুজনেই একসঙ্গে একইভাবে আওয়াজ তুলবেন। তাহলে কি আপনি এটা বলছেন যে বাংলাদেশের মানুষদের মধ্যে দেশপ্রেমটা গড়েই ওঠেনি? চোখ মুখ নাক উপড়ে নেওয়া হবে। আমি একজন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক হিসেবে এই কথা বলে যাচ্ছি। আমি আসবো আরজদ, আমি একটু আনোয়ার সাহেবের উত্তরটা একটু নিয়ে নিই, আমি একটু আসি। আমরা যখন কথা বলবো একজন আরেকজনের প্রতি সম্মান রেখেই কথা বলবো। আপনাদের জাতি হিসাবে আপনারা কলঙ্ক, সাউথ এশিয়ার কলঙ্ক, আপনারা জাতি হিসাবে কলঙ্ক। আরজদা একটু শুনে নি আগে, আনোয়ার সাহেবের বক্তব্যটা একটু শেষ করে নি দাদা। আমি আসবো, ডেফিনেটলি আসবো আপনার কাছে। বলুন আনোয়ার সাহেব। নিরাপত্তা বিশ্লেষক কিন্তু আপনি নিজেই কিন্তু এখানে কিন্তু একটি অসৌজন্যমূলক আচরণ করেছেন। আপনার ফ্লোরে আসার আগে আপনি আমাকে বলছেন এইটা করবেন ওটা করবেন। আসলে আপনাদের সঙ্গে আচরণ, হ্যাঁ আপনি আপনারা আশা করেন মানুষের মাধ্যমে আপনাদের সঙ্গে আচরণ করা হবে? আনোয়ার ব্রাদার, আপনি ইন্টারাপ্ট করলে তো আমি বলতে পারছি না। ইন্টারাপ্ট করব, ইন্টারাপ্ট 100 বার করব। আপনি যে ভাষায় মুখে হাসিটা রেখে কথা বলছেন, আপনার লজ্জা করছে না? আপনার বাড়িটা চললে আপনার হাসিটা থাকতো?
কেন লজ্জা করবো? আপনাদের আপনারা কিচ্ছু রাখেন না। আপনারা জাতির আগে শেষ করে দিয়েছেন। শুনুন, ওই পিনাকি ভট্টাচার্য আর ওই বাবর আর ওই আপনার ইলিয়াস হোসেন ওই কালকে ধানমন্ডি পুরো কথাটা শুনে নি আমি, তারপরে প্রত্যেকের কাছে অবশ্যই খণ্ডন করার জায়গা আছে। নিজুমদা প্লিজ, আমি আসবো নিজুমদা প্লিজ। আনোয়ার সাহেব বলুক, কিন্তু কথা হচ্ছে আর্যদা যা বলেছে সেটা কি ভুল বলেছে? না আমি আসবো, ভুল ঠিকের বিচারে অবশ্যই ডেফিনেটলি এটা নিয়ে কথা হবে। একটু আনোয়ার সাহেবের বক্তব্যটা শুনে নি। আমি বলছি গত 53 বছরে বাংলাদেশে দেশপ্রেম তৈরি হয়নি, আপনি যে কথা বলছেন আনোয়ার সাহেব। আমি এই কথাই বলেছি যে আজকে দেখেন আজকে বিজেপি কংগ্রেস একসাথে বসতে পারে, কিন্তু আজকে কেন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জামাত একসাথে বসতে পারে না কেন? কারণ হচ্ছে এই যে পলিটিক্যাল কমিউনিটি না হওয়ার কারণে, মনে করেন আজকে আমার ঘর ভেঙেছে, আমি কার কাছে যাব? আমি স্বজন ভেবে কার কাছে রাখবো হাত? এই বিষয়টি এখানে তৈরি হয়নি। সেজন্য কি দেখেন, একটা পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে, অথচ তারা কিন্তু আপাত মস্তক কিন্তু তারা কিন্তু আপনার আমরা বলবো যে তারা সম্পূর্ণ মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেছে গত 53 বছর থেকে। আবার কেউ বলছে যে প্রমাণ দেন, বলেন প্রমাণ দেন। আপনি 5টা প্রমাণ দেন হাতের কর গনে গনে। অনেক প্রমাণ আছে, হাজার প্রমাণ দেন, আপনি 5টা প্রমাণ দেন। দেখেন ব্যারিস্টার নিজুম মজুমদার, আপনি 5টা প্রমাণ দেখেন। আপনি ব্যারিস্টার, ফাক ইউ ব্যারিস্টার, আপনি বলেন 5টা প্রমাণ দেন। আপনি বাংলাদেশের প্রতিটা প্রান্তে প্রতিটা শব্দে আরে আপনি জেনে কথা বলবেন না, 5টা প্রমাণ দিবেন। হাতের করে গুলি গুলি 5টা প্রমাণ দেন। আপনি হাতের করে গুলি গুলি 5টা প্রমাণ দেন। 5টা প্রমাণ দিবেন, কিভাবে আমরা মুক্তিযুদ্ধ কাজ করেছি সেটা বলবেন। আপনি 5টা প্রমাণ দেন। হ্যাঁ, প্রথম হচ্ছে আপনি কাউকে পছন্দ হয়নি, আপনি তাকে রাজাকার বলেন। সরকার থেকে কে কাকে রাজাকার বলেছে? সাধারণ জনতা কাউকে রাজাকার বললে বলুক, সরকার থেকে কে কাকে রাজাকার বলেছে? মানে রাজাকার ছাড়া কাউকে রাজাকার বলেছে? রাজাকার ছাড়া কাউকে? আনোয়ার সাহেব, সরকার থেকে আওয়ামী লীগ থেকে কোন প্রমাণ ছাড়া রাজাকার বলেছে এমন 5 জনের নাম বলেন তো। আওয়ামী লীগ থেকে প্রমাণ ছাড়া রাজাকার বলেছে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে রাজাকার বলা হয়েছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী রাজাকার বলেছে তার ভাই লতিফ সিদ্দিকী বলেছে। নব্য রাজাকার বলেছে তার ভাই। না তার ভাই বলেছে। তার ভাই যদি শোনেন, যদি কাদের সিদ্দিকীর আপন বড় ভাই তার ভাইকে রাজাকার ডাকে, সেটা আওয়ামী লীগের দোষ? তিনি কি সরকারের অংশীদার? আপনি সবই খাবেন না। আমি একটু বিরত করি আনোয়ার সাহেব, নিজুমদা দুজনকেই নিজুমদা আসবো প্লিজ। আমি আপনার কাছে আসবো দাদা। আমি নিজুমদা আমি আপনার কাছে আসবো দাদা। কারোর কথা বোঝা যাচ্ছে না, প্রত্যেকের কথাগুলো একটু শুনুক এবং বুঝুক, এবং দুই দেশের মানুষ আমাদের কথাগুলো শুনুক, এটাই তো আমরা চাইছি। আমাদের কথা স্পষ্ট হচ্ছে না, একে অপরের ওপরে যদি কথা বলি স্পষ্ট হচ্ছে না। প্লিজ নিজুমদা আমি আসবো, আপনার কাছে আসবো। আর্যদা রয়েছেন, আনোয়ার সাহেব রয়েছেন, আমার স্টুডিও দুজন গেস্ট রয়েছেন, প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি আসবো। একটা বিরতি নেব, আর বিরতির পর ফিরে এসে এটা খোঁজার চেষ্টা করব, এ কথা বারবার বলে এই যে দায় চাপানোর চেষ্টা হচ্ছে শেখ হাসিনার ওপরে। কোথাও এটা বলা হচ্ছে যে শেখ হাসিনা যতবার এই ধরনের মন্তব্য করবেন ততবার এরকম ভাবে হামলা চলবে, তাতে দেশটার কি কোনো অগ্রগতি হবে? আমি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। একটা নিজুমদার কাছে যাবো। নিজুমদা, এটা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি যে বারবার সব কথায় শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন, শেখ হাসিনা এই করেছেন, ওই করেছেন, সেই করেছেন। আজকে তার ফলে এটা হতে পারে কোন সভ্য গণতান্ত্রিক দেশে, যদি আমি জানি না এই মুহূর্তে গণতান্ত্রিক কথাটা কতটা যাচ্ছে আর কি বাংলাদেশের সঙ্গে, তবু আমি বলবো যে এখনো তো সংবিধান পুরো বদলায়নি, আমি ধরে নিচ্ছি গণতান্ত্রিক দেশ, সেখানে এটা কিভাবে সম্ভব? আপনাকে আমি অনেক ধন্যবাদ। আমার স্পষ্ট কথা হচ্ছে, পৃথিবীর কোন আদালতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দোষী সাব্যস্ত হয়েছেন কোন রকমের অপরাধের জন্য? নাম্বার 1, তিনি কি কোনো হত্যাকাণ্ডে অভিযোগ আপনার অপরাধী সাব্যস্ত হয়েছেন? তিনি কোনো খুন গুম কিছুর মামলাতে বা কোনো কিছুতে এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছেন? হয়নি, কিন্তু তাকে বলা হচ্ছে। এখন আমি কোনটা মানবো? তিনি আইনের দ্বারা কোনো অপরাধী প্রমাণিত হওয়া মানবো, নাকি আমি মানবো হচ্ছে যে তারা যারা বলছে তার বিরোধীরা বলছে তারা? সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যদি অপরাধী হয়ও, আমাদের সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদ 39 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেকটা মানুষ কথা বলতে পারবেন।
মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতে পারবেন না? আচ্ছা, এরপরে আপনার আজকে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে তিনি নাকি উস্কে দিয়েছেন। তিনি কালকে বাংলাদেশ সময় রাত 9টার সময় তার ভাষণ দেওয়ার কথা, 24 ঘন্টা আগে থেকে এই ফিয়ার মঙ্গারিং এর চেষ্টা করা হয়েছে। তো উনি ভাষণ দিবেন 9টার সময়, 8টার সময় উনি হুমকি ধামকি দেওয়া শুরু করেছেন। 8টার সময় 32 নম্বর ভেঙেছে, 8টা থেকে শুরু হয়েছে। তো উনি বক্তৃতা দেওয়ার আগে কিভাবে ভাঙলো? তাহলে ব্যাপারটা মিথ্যা। এই যে সরকার বানিয়ে বানিয়ে একটা প্রেস নোট লিখছে যে উনি দেশে অনেক প্রবলেম তৈরি করার চেষ্টা করছেন, উনি আপনার হুমকি ধামকি দিয়েছেন, শহীদদেরকে, কারা নাকি শহীদ হয়েছে তাদেরকে নাকি ছোট করার চেষ্টা করেছেন। তো উনি তো ভাষণ দেওয়ার কথা হচ্ছে ওনার রাত 9টায়, রাত 8টার সময় অর্থাৎ 1 ঘন্টা আগে তাদের এই ইমান দণ্ড এইভাবে খাড়া হয়ে গেল কিভাবে? আপনি আমাকে এইটা বোঝান। আচ্ছা, এইটা একটা কথা। এই ছাড়াও গত 3 মাস 3.5 মাস ধরে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর বিভিন্ন জায়গাতে ভাষণ দিচ্ছেন, কখনো কোরিয়াতে দিচ্ছেন, কখনো বেলজিয়ামে দিচ্ছেন। আমি নিজে লন্ডনের যে ইমপ্রেশন হলে ভাষণ দিয়েছেন সেখানে গেছি, আমেরিকাতে তিনি ভাষণ দিয়েছেন, বিভিন্ন জায়গাতে তিনি ভাষণ দিচ্ছেন। তো সেটাও তো লাইভ প্রকাশ করা হয়েছে। তখন কেন সরকারের ইমানদণ্ড দ্বারা হয়নি? তার মানে হচ্ছে যে উনি ভাষণ কি বলছেন, ভাষণ কি দিচ্ছেন, এইটা ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে আপনাকে ভয় দেখানো হবে। মাথায় রাখবেন, ভয়, আপনাকে ভয় দেখাবে। যদি ভয় না দেখানো হয় তাহলে আপনাকে কেন বলবে যে আরেকবার কথা বললে এটার পুনরাবৃত্তি হবে? বাংলাদেশে একজন পলাতক আসামি, 10 লাখ অস্ত্র মামলার আসামি, খুনের আসামি তারেক রহমান, সেই লোকটা বছরের পর বছর ইংল্যান্ড থেকে ভাষণ দেয়নি? দিচ্ছে না এখনো? এখনো মামলা আছে, তার নামে তো এখনো মামলা আছে। তাহলে সেটার ব্যাপারে কি হয়েছে? তো মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত, আমার কথা হচ্ছে আমি অ্যাজ এ লয়ার হিসেবে জানতে চাই যে উনি তো কোথাও কোনো দোষী সাব্যস্ত হন নাই। এখন কেউ যদি উনাকে দোষী বলেন সেটা তার ব্যক্তিগত অভিমত, কোনো প্রমাণ ছাড়া। প্রমাণ ছাড়া আমি কাউকে দোষী বলতে কি পারি? আমাদের আইনে একটা কথা আছে, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। মাননীয় প্রধানমন্ত্রী এখনো কোনো ধরনের অপরাধ প্রমাণিত হয়নি, কিচ্ছু প্রমাণিত হয়নি, উনি কথা বলতে পারবেন না। আর এই ঘটনার পরপর পাকিস্তান কি বলেছে? পাকিস্তান বলেছে সবচাইতে বড় ট্রেইটরকে তার সর্বশেষ চিহ্ন আমরা মুছে দিলাম। আমরা, হু ইজ আমরা? হু ইজ দিস উই? এই উইটা হচ্ছে আপনার ইউনুস। তার মানে হচ্ছে তারা সেখানে লিখেছে যে ভারত পাকিস্তানকে ভাগ করেছে সেই ট্রেইটরকে। তার মানে হচ্ছে যে এই পাকিস্তানিরা মনে করে যে বাংলাদেশ আসলে এখনো স্বাধীন হয়নি, তাদেরই অংশ, ভারত এই স্বাধীন বা ভেঙে দিয়েছে। এই পাকিস্তানিরাই তো আজকে এই কাজটা করেছে। আজকে আপনার এই যে নিরাপত্তা বিশ্লেষক সে যে এখানে বসেছেন, তাকে আমি জিজ্ঞেস করেছি, আপনার মাধ্যমে আমি জিজ্ঞেস করতে চাই, তার সাথে কথা বলবার কোনো রুচি আমার নেই, আমি আপনার মাধ্যমে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, বলুক তো 53 বছরে মুক্তিযুদ্ধের উল্টা কাজ কি করলো, এবং তাকে যেন প্রমাণ দিয়ে কথা বলে, এবং তিনি যদি প্রমাণ দেন সেটার পাল্টা কথা শোনার যেন তার সহ্য ক্ষমতা থাকে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, আজকে এই প্রোগ্রামে বলতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরোধী কি করেছে সেটা প্রমাণ দিয়ে তাকে বলতে হবে, ডাটা এবং স্ট্যাটিস্টিক দিয়ে বলতে হবে। আমি আনোয়ার সাহেবের কাছে উত্তর নেব, তার আগে একটু আর্যদার কাছে যাই। আমি নিজুমদা একটু বিরত করি আপনাকে, আমি আসবো আবারও আপনার কাছে, আর্যদার কাছে যাব। আর্যদা, কিছুক্ষণ আগে যে খবর আমরা পেলাম, একে তো এই বিবৃতি যেটা উপদেষ্টা সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে, অবৈধ সরকারটা দিচ্ছে, তার পাশাপাশি যে কথা জানতে পারছি পররাষ্ট্র মন্ত্রক, ভারতের পররাষ্ট্র মন্ত্রককে ইতিমধ্যেই তলব করা হয়েছে ঢাকার তরফ থেকে, এরকম একটি তথ্য আমরা পাচ্ছি। এটা মানে এই যে এই ধরনের বক্তব্যগুলো বা এই ধরনের ভূমিকাগুলো, পদক্ষেপগুলো বাংলাদেশ নিচ্ছে, এবং আমরা স্লোগান দেখছি, যখন বাড়ি ভাঙা হচ্ছে আমরা তখনও স্লোগান দেখছি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এগুলো যদি লাগাতার চলতে থাকে, আমার একটাই প্রশ্ন, বাংলাদেশের কতটা লাভ হচ্ছে? হাসিনার সঙ্গে বিরোধিতা থাকুক, হাসিনা যে দেশে আছে, কোন দেশে আছে, সেই দেশের সঙ্গে সরাসরি বিরোধের জায়গায় যাক, আলটিমেটলি এই দেশটার নির্বাচন করে একটা সঠিক সুষ্ঠু সরকার প্রতিষ্ঠা হোক, এটা নিশ্চয়ই দেশের সবাই চায়। সেটা না আছে এই মুহূর্তে এই দেশটা সরাসরি, তো এটা ভারত বিদ্বেষ এখনো পর্যন্ত বজায় রেখেছে, এখনো পর্যন্ত। এটা কি হচ্ছে আর্যদা? শোনো, এখানে বাংলাদেশ আজকে, এর আগের দিন আমার সৌভাগ্য হয়েছিল, ডক্টর কাজী মাসুম আক্তার স্যার এসেছিলেন, আজকে নিজুম স্যার এসেছেন। আমি পরম সৌভাগ্যবান মনে করছি নিজেকে প্যানেলে পেয়ে ওনাকে। আমি আপনার বিকেলের অনুষ্ঠানটা শুনেছি স্যার, অন্য একটা চ্যানেলে। আর আপনাকে শ্রদ্ধা জানানোর মতন মানে ভাষা আমার কাছে নেই, মানে এটাই বলবো। আচ্ছা দেবারতী, এখানে বাংলাদেশ যেটা করছে সেটা
মানে এখানে করছে আইএসআই আসিম মুনির, তিনি নাজিম আঞ্জুমকে সরিয়ে এখানে নিয়ে এসেছেন আসিম মালিককে। আসিম মালিকের ব্যাকগ্রাউন্ড খুব ভালো করে জানি, and this is for Asim Munir and Asim Malik. You are playing with fire. মানে ওরা করছেন কি একটা ফ্লাই জিন্না। হ্যাঁ, you have thought of introducing the fly jinnah aircraft and bringing your mercenaries and soldiers to Bangladesh. Remember, Jinnah fled, but his family stayed in India. You will be paid back in your own coin. এটা ওনারা যেন মনে রাখেন, আইএসআই যারা আছেন বাংলাদেশে, যে কি হবে। আর কালকে যেটা হয়েছে, কালকে মানে যারা করেছে ওই পিনাকি ভট্টাচার্য আর ওই ইলিয়াস হোসেন, ওই ধানমন্ডির ছাদ উড়িয়েছে আর ভিত উড়িয়েছে, তো ওদেরও ছাদটা উড়বে যখন, each and every action has got its own opposite and equal reaction. পিনাকির ছাদ উড়বে আর নিচেটা উড়বে, সেদিনকে বুঝতে পারবে। ও যে র্যাট হলে থাকবে, যে র্যাট হলে যে বিদেশে যেখানে থাকবে, ওই গর্ত থেকে টেনে আমরা বার করে উড়িয়ে দেবো। এটা বলে দিলাম। আপনাদের লজ্জা করে না? আপনারা এখানে কি করছে জানেন? এখানে এই কালকে কি ফ্ল্যাগ উড়েছে? ছাত্র আন্দোলন, এই মাহফুজ আলম, এদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলে রাখছি, এদের প্রত্যেককে ভুগতে হবে, এদের প্রত্যেককে, ইউনেস্কো ভুগতে হবে। আইসিস এর ফ্ল্যাগ উড়েছে, প্যালেস্টাইনের ফ্ল্যাগ উড়েছে আজকে সকালে, আর উড়েছে আরেকটা ওই হিজবুত তাহরির ফ্ল্যাগ। ছাত্র আন্দোলনের সঙ্গে কি সম্পর্ক আমার? ছাত্র আন্দোলন বৈষম্যমূলক আন্দোলনের সঙ্গে, কোটা আন্দোলনের সঙ্গে আইসিস এর কি সম্পর্ক? ওই দাড়ি রেখে মুখে আর মুখ রেখে আমরা কথা বলি না। আজকে আর্য ঘোষ অনেক শুনেছেন, আজকে আমি খুব দূর বাস্তব কিছু বলবো। আমাদের কিন্তু আর একটাও পরিচিতি আছে, আমরা সিকিউরিটি অ্যানালিস্ট, এটা মনে রাখবেন। অতএব সাবধান হয়ে যান। যে কালকে জিনিসটা করেছেন, আজকে নিজম স্যার যেটা বলেছেন বিকেলবেলা, একদম ঠিক। বাঙালি আর বাংলাদেশের মধ্যে অনেক মানে যে পার্থক্যটা, সেটা একদম পরিচিতি কালকে আপনারা দিয়ে দিয়েছেন। আর পাকিস্তানি কাজটা করেছেন শুধু দেবারতী জানবেন, আর যারা শুনছেন সবাই জানবেন, বাংলাদেশে এবং গ্লোবাল অডিয়েন্স, তারা দুটোর জন্য করেছে ওই ধানমন্ডির বাড়ি এবং 5 নম্বর ধানমন্ডিতে সুধা ভবন। এটা শুধু ওইখানে ওদের আমাদের বঙ্গবন্ধুকে হেয় করার জন্য নয়, ওদের পাপটাকে ঢাকার জন্য। এবং আমি বারবার বলে আসছি, বিএনপি 100 ভাগ নয়, 200 ভাগ সন্ত্রাসবাদী দল। এবং বিএনপির লোক এর মধ্যে ছিল, কালকে ওই মবের মধ্যে ছিল। এবং এই জিনিসটা যে যতই অস্বীকার করুন, আমি ওই জন্য বলেছি মুফাসিল ইসলাম এবং সোহেল তাজ, এদের প্রত্যেককেই চ্যানেলে আনতে, আমি 1 to 1 এদের সঙ্গে কথা বলবো এবং আমি সেই প্রমাণ করে দেবো। এবং আমি এখানে আপনাকে বিরত করি, আবারও আসবো পরবর্তী ক্ষেত্রে আপনার কাছে। এই যে স্লোগান দেওয়া হচ্ছে, বাড়ি ভাঙচুর চলছে, অগ্নিসংযোগ হচ্ছে, আর তার মধ্যে এই ধরনের স্লোগান, ভারত বিদ্বেষী স্লোগান ওখানে, তার মানে বুঝতে হবে যে ঠিক কি চাইছে এরা আর কারা এরা ছাত্র। সেদিন যেমন প্রশ্ন তুলেছিলাম, যেদিন শেখ হাসিনা দেশ ছাড়া হয়েছিলেন, যে আন্দোলনটা আমরা দেখলাম ছাত্র আন্দোলনের নামে, সেটা কি সত্যিই ছাত্ররা করেছিল? শুরুটা ছাত্ররা করলেও শেষ পর্যন্ত কি তাদের হাতেই রাশ ছিল আন্দোলনের? আজকেও এই একই প্রশ্ন করব। আমি মনিদার কাছে যাওয়ার আগে একটু স্লোগানগুলো শোনাতে চাইবো আপনাদের। দেখুন, ওইখানে দাঁড়িয়ে যারা ছাত্র বলে নিজেদের পরিচয় দিচ্ছে, কি বলছেন তারা, কি স্লোগান দিচ্ছেন দেখুন।
মণিদার কাছে আসো। মণিদা, এরা মানে কোন ক্লাসে পড়ে মনে হচ্ছে আপনার? না, অনেকেতে আছে, তো আমরাও দেখেছি জীবনের শেষ লগ্নে পিএইচডিটা কমপ্লিট হয়নি, হয়তো সেই লেভেলের আছে। কিসে পিএইচডি করছে ওরাই জানে। দেখুন, বিষয় সবার বক্তব্য আমি শুনলাম তিনজনের। প্রথমে আনোয়ার ভাইকে বলি যে কথাটা ভাই বললে তুমি, যে বাংলাদেশে একটা রাজনৈতিক মেলবন্ধন তৈরি হয়নি। আচ্ছা, পাকিস্তানে কি তৈরি হয়েছে? যে পাকিস্তান স্বাধীন আমাদের সাথে 3 বার যুদ্ধে হেরেছে, সেখানে কি তৈরি হয়েছে? দীর্ঘ 50 বছর ধরে কাশ্মীরকে পলিটিক্যাল ইস্যু বানিয়ে কাশ্মীরে মৌলবাদী আক্রমণ, উগ্রপন্থী আক্রমণ করেছে। সেই পাকিস্তানে আমরা দেখেছি যে দল চলে যায় তারপরে সেই দলের নেতাকে জেলে পুরতে হয়। এখনও ইমরান খান কোথায়? এর আগেও দেখেছি ফাঁসিতে লটকেছে। অর্থাৎ বিষয়টা কিন্তু পলিটিক্যাল নয়, বিষয়টা যেন কোনো একটা জায়গায় ধর্মীয় মৌলবাদকে কাজে লাগিয়ে সেইটাকে ইউজ করে পলিটিক্যাল পাওয়ারকে, পলিটিক্যাল যে রাজনৈতিক যে ক্ষমতা সেটাকে দখল করার যে রাজনীতি পাকিস্তানে চলেছিল, সেই রাজনীতিই কিন্তু বাংলাদেশে চলছে। আমরা আলোচনা করছি কিন্তু বেসিক যে জায়গাটা, সেই জায়গাটায় যাচ্ছি না যে এই যে আন্দোলন হচ্ছে এটা কেন হচ্ছে বা কারা করাচ্ছে। হয়তো বাংলাদেশের লোকেরা এখন এখানকার ওই খরগোশ বলে গিনিপিগ হয়ে পড়েছে, কিন্তু এই গিনিপিগকে কারা কাজে লাগাচ্ছে? হঠাৎ করে বাংলাদেশে এমন কি হলো তারা ভারত বিদ্বেষী হয়ে গেল? এই জায়গাটা কিন্তু সকলকে বুঝতে হবে। আমার কথা যারা শুনছেন, বাংলাদেশের সকল নাগরিককে বলছি, আপনারা যদি চান যে আগামী দিনে বাংলাদেশ পাকিস্তান হবে, পাকিস্তান যেমন এখন দেউলিয়া হয়ে গিয়েছে, পাকিস্তানের সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, কিন্তু আর্মির লোকেরা দেখুন রাজ করছে, তাদের একটা মদের বোতলের দাম জিজ্ঞেস করুন। তো সুতরাং সেই ব্যবস্থা যদি বাংলাদেশে করতে চান, তাহলে আপনারা পাকিস্তানের ট্রাপে যেমনভাবে পা দিয়েছেন, সেই পায়ে আরও গলে যাচ্ছেন, সেই জালে আরও জড়িয়ে যাচ্ছেন। সেখান থেকে কিন্তু আপনাদের বেরোতে হবে। যেটা আনোয়ার ভাই বললেন, এটা কিন্তু বাংলাদেশের ইস্যু নয়, এটা ধর্মীয় মৌলবাদকে কাজে লাগিয়ে যারা রাজনৈতিক ক্ষমতা দখল করার চেষ্টা করেছে তাদের এই অবস্থাই হয়েছে। এখানে কিন্তু রাজনীতিটা বিষয় নয়, গণতন্ত্রটা বিষয় নয়, বিষয় হচ্ছে ধর্মীয় মৌলবাদকে উস্কানি দিয়ে ক্ষমতা দখল, নাম্বার 1। নাম্বার 2, দুজন বিদগ্ধ লোক বসে রয়েছেন এখানে, তারা আমার থেকে অনেক বেশি এই বিষয়ে জানেন। কিন্তু আমরা বিশেষ করে যারা আওয়ামী লীগ আছেন বা আওয়ামী লীগের নেতা আছেন, তারা দীর্ঘ 50 বছর ধরে, আমি 71-এর মুক্তিযোদ্ধা থেকে যদি এখন আমি 2025 ধরি, প্রায় 54 বছর ধরে এই জায়গাটাকে আমরা দখল করতে পারিনি। আস্তে 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 আপনাদের যে ব্রেন থিঙ্ক ট্যাঙ্ক আছে বা ব্রেন আছে, এখন খুব ইলেকট্রনিক্সের যুগ, সত্যি কথা বলতে গেলে মোবাইলের যে মেমোরি চিপ আছে, সেই মেমোরি চিপে আস্তে আস্তে ধর্মীয় মৌলবাদকে ঢুকিয়ে দিয়েছে পাকিস্তান। আস্তে আস্তে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের মধ্যে বিএনপির লোক, জামায়াতের লোকেরা ঢুকে গেছে। তারা মুখে হয়তো আওয়ামী লীগ করেছে, কিন্তু কাজে কিন্তু সেই জায়গাটাই করেছে যে জায়গাটা পাকিস্তান চেয়েছিল। কারণ তো শেখ হাসিনার উপর, হ্যাঁ, ওনাদের রাগ শেখ হাসিনার উপরে, মানে বারবার যে কথা বলছে উস্কানি দিচ্ছেন ইস্যু না। আমি কি বলছি, ইস্যুটা শেখ হাসিনা নয়, ইস্যুটা হচ্ছে ভারত বিদ্বেষী একটা পরিবেশ তৈরি করো এবং সেটাই রাজনীতির জিগির হয়ে থাকুক, সেটাই রাজনীতির মূল উদ্দেশ্য হয়ে থাকুক। ভালো পড়ব, দেশ উন্নতি করবে, সেটা কিন্তু ইস্যু নয়। যেটা আমি কেন পাকিস্তানের সাথে বারবার তুলছি, পাকিস্তান, যেটা মুজিবুর রহমানের আজকে একটা বক্তৃতা শুনছিলাম, যে পাকিস্তানের 3টে লাইন ছিল: ভারতবর্ষের বিরোধিতা করা, কাশ্মীরকে দখল করতে হবে। এই যে 3টে লাইনের সাথে কোনো সাধারণ মানুষের খাওয়া দাওয়া, ওঠা, দেশের উন্নয়ন কোনো লাইন ছিল না। সেই জায়গাটাই কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে হচ্ছে। এবার যেটা আর্য বাবুকে আমি বলতে চাই, দেখুন 370 ধারা যতদিন ছিল ততদিন আমাদের জম্মু কাশ্মীরে পাকিস্তান বিভিন্নভাবে কাজে লাগিয়েছে, কারণ লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে ভারতবর্ষের সরকারের নিজস্ব কোনো দখলদারি সেরকমভাবে ছিল না।
শুধু আর্মি ছিল, কিন্তু লোকাল যে পুলিশ সেইখানে আমাদের ব্যবস্থা ছিল না। 370 দ্বারা চলে যাওয়ার পর পাকিস্তানে তাদের যে আইএসআইয়ের যে কার্যকলাপ, জামাতে ইসলামীর যে আমাদের লস্করি তৈবার যে কার্যকলাপ, সেটা কিন্তু অনেক অনেক কমে গেছে। ফলে তারা চাইছে আরেকটা জায়গা তৈরি করতে। কারণ আমি দুটো বিষয় আমি বলে আমি আমার বক্তব্য শেষ করছি, বলা সংক্ষিপ্ত, যে ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে বর্ডার 4096.7 কিলোমিটার, তার মধ্যে 3232.218 কিলোমিটার অলরেডি ফেন্সড, বাকি রয়েছে 864.482 কিলোমিটার, তার মধ্যে 174.514 কিলোমিটার যেটা ফিজিবল নয়, ফেন্সিং করা সম্ভব নয়, জল আলা আছে, সেই জায়গাটা রয়েছে, সেই জায়গাটাটুকু বাকি। অর্থাৎ পাকিস্তান চাইছে বাংলাদেশের এই জায়গাটাকে ব্যবহার করে এখানে একটা মৌলবাদী ব্যবস্থা, মৌলবাদী চিন্তাধারা পাকিস্তানে যেমনভাবে তৈরি হয়েছে সেই চিন্তাধারা করে বাংলাদেশকে দখল করা, এবং সেই জায়গায় তাদের যে বিজনেসটা লস হয়ে গেছে। আপনি বলবেন আর্যবাবু, আমি শেষ করে নিই, যে পাকিস্তানের যে বিজনেসটা নেই, চীনও এখন বুঝতে পারছে যে পাকিস্তানের ওপর ডিপেন্ড করলে কি অবস্থা হবে। কারণ চীনের যারা ন্যাশনালস আছেন, চীনের নাগরিক আছেন, তারাও পাকিস্তানে মার খাচ্ছে, মৌলবাদ এমন জায়গায় দাঁড়িয়েছে। ফলে পাকিস্তান একটা নতুন শেল্টার খোঁজার চেষ্টা করছে, নতুন একটা মার্কেট খোঁজার চেষ্টা করছে, তার ফলস্বরূপ হয়েছে এটা। আর শেষ কথা বলতে চাই, আমরা যদি এখনও না বুঝি যে কারা করছে, কে করাচ্ছে, অর্থাৎ যে কোনো আর্মি যে কোনো যুদ্ধের সময় সবাই চেষ্টা করে সামনে যারা যুদ্ধ করছে তাদের নয়, তাদের পিছনে। শ্রীকৃষ্ণ যুদ্ধ করেনি, কিন্তু শ্রীকৃষ্ণকেই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়, কারণ তিনিই ছিলেন ব্রেন। এই যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই ব্রেনটা কার আছে, এই ব্রেনটাকে যদি আমরা ধরতে পারি তাহলে হয়তো ভারতবর্ষের কাজও সহজ হবে। আর বাংলাদেশের নাগরিকদের কাছে আমি অনুরোধ করছি, ভাই তোমরা যারা যেখানে আছেন, যতটুকু শিক্ষা আছেন, আপনারা একবার পাকিস্তানের দিকে তাকান। আপনারা যদি আপনাদের সন্তানকে আগামী দিনে ওই জৈশি মোহাম্মদের নেতা করতে চান, তাহলে ওখানেই। কিন্তু এটাই তো প্রশ্ন মনিদা, যে কেন বাংলাদেশের সাধারণ মানুষ বুঝছেন না? শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করছেন ঠিক আছে, কিন্তু নিজের দেশটা যে পিছিয়ে যাচ্ছে, আলটিমেটলি যে কিছুই লাভ হচ্ছে না, এটা কি ওনারা বুঝতে পারছেন না? আমি বলছি, আমি আসবো অনির্বাণদার কাছে আসবো। অনির্বাণদা, এটা তো যেমন একটা প্রশ্ন ডেফিনেটলি আপনার কাছে রাখবোই, তার পাশাপাশি এই যে বলছেন না যে রাজনৈতিক মেলবন্ধন, বিএনপি যদি আসে ক্ষমতা, আমি এই তর্কের খাতিরে ধরে নিচ্ছি, বিএনপি যদি ক্ষমতায় আসে, তারা কি এই রাজনৈতিক মেলবন্ধন করে চলতে পারবে? কি মনে হয় না খুব একটা সেটা। কারণ দেখুন, এই গতকালের ঘটনায় শেখ হাসিনা কিছু বললে এই ধরনের একটা হামলা হতে পারে, এটা যে এই ঘোষণাটা যারা যারা করেছিলেন তাদের মধ্যে কিন্তু বিএনপির লোকজনও ছিলেন এবং উচ্চ পর্যায়ের নেতৃত্ব তারাও ছিলেন। আমি কিছুটা হতাশই হয়েছিলাম যে তারা এর মধ্যে অংশগ্রহণ করেছেন দেখে। কারণটা দেখুন, প্রায় 6 মাস, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ তো অগাস্ট মাস থেকে 6 মাস হয়ে গেল শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে নানা রকম অভিযোগ হয়েছে। সেখানকার মানুষ তাদের উপর ক্ষুব্ধ, তা সবটাই মিথ্যে এটা আমি বলতে পারছি না। 15 বছরের শাসনকালে শেখ হাসিনার বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে, যে অসন্তোষ তৈরি হয়েছে, তার কারণে জুলাই মাসে যে গণ অভ্যুত্থান কোট আনকোট, তাদের ভাষায় আমি বলছি না, যা হয়েছে সেটা সেই সময় হয়েছিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সে সময় আমরা দেখেছিলাম শেখ হাসিনার বাসভবন, মানে প্রধানমন্ত্রীর বাসভবন আক্রমণ ইত্যাদি, সেই অবধি তবু বোঝা গেল। কিন্তু 6 মাস পর একজন বিদেশে বসে ফেসবুকে একটি ভাষণ দেবেন, তার প্রতিক্রিয়ায় গিয়ে ধানমন্ডি ভেঙে গুড়িয়ে দেওয়া, এইটাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলে মানতে আমার একটা অসুবিধা আছে। এটার পেছনে নিশ্চিতভাবে অনেকে ছিলেন ঠান্ডা মাথার প্ল্যান না থাকলে এত মানুষকে খেপিয়ে নিয়ে গিয়ে জড়ো করে গিয়ে ওখানে করে দিলাম, এইটা বিশ্বাস করা কঠিন। দ্বিতীয়ত, ধানমন্ডির বাড়ি একটি ঐতিহাসিক নিদর্শন। সেইখানে শেখ মুজিবুর রহমান হোক, পরবর্তীকালে শেখ হাসিনা হোক, তাদের বিরুদ্ধে রাজনৈতিক কারণে যা ক্ষোভ বিক্ষোভ আছে তার অনেকটাই সঙ্গত বলে আমি ধরেও নিতে পারি। কিন্তু তার মানে এই নয় যে গিয়ে সেই বাড়িটা আমরা গুড়িয়ে দিলাম। আমাদের ভারতবর্ষে ধরুন ব্রিটিশরা 200 বছর ধরে যে শোষণ করেছে, তারা অনেক ইমারতও তৈরি করেছে। আমরা কিন্তু স্বাধীনতার পর এই ব্রিটিশরা তৈরি করেছে বলে গিয়ে সেগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে যায়নি। যার ফলে এখানে যে কাণ্ডটি ঘটেছে, এটা শুধুমাত্র বিপ্লবী জনগণ গিয়ে দারুণ বিপ্লব করেছে, এটা মানতে আমার অসুবিধা আছে। প্রায় 6 মাস হয়ে গেছে এবং
তার মধ্যে প্রায় যদি ভুল না হয় 4-4.5 মাস এই অন্তর্বর্তীকালীন সরকার বা যা সরকারই বলুন না কেন তারা রয়েছেন। আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে সিরিয়াস সব অভিযোগ আছে, গণহত্যা বলুন, বাকি যা যা অভিযোগ তারা করছেন, তার তো আইনসঙ্গতভাবে আইনি প্রক্রিয়া তাদের বিচার হওয়ার কথা ছিল। কটা হয়েছে? ওই পিটিয়ে মারলাম, কুপিয়ে মারলাম, ঘরে ঢুকে খুন করলাম, এটা তো বিচার নয়, এটা মব জাস্টিস। এই জিনিসটাকে যদি তারা মনে করেন বেশ করেছি, ঠিক করেছি, কোনোদিন তো পাল্টা তাদের সঙ্গে একই জিনিস হবে, তখন তারা বলবেন যে অন্যরা তখন অন্য পক্ষ বলবে যে বেশ করেছি। এইটা কোনো সভ্য সমাজে চলতে পারে না। আওয়ামী লীগের যে নেতাকর্মী সে যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে আপনাদের যা অভিযোগ আছে, আপনাদের আইন আছে, আপনাদের আদালত আছে, সেইখানে তার বিচার করে আপনারা দেখিয়ে দিতেন আন্তর্জাতিক মহলকে যে দেখো ভাই, আমরা আইনের শাসনের ভরসা রাখি, সেই আইনের শাসনের মাধ্যমে আমরা এদের দোষী প্রমাণিত করেছি। দ্বিতীয় কথা, শেখ হাসিনাকে ভারত শেল্টার দিয়েছে কি দেয়নি, দিয়েছে, সেটা তো আমরা জানি দিয়েছে। এবার আপনাদের যে সরকারটি রয়েছে তারা 4-4.5 মাস ধরে এই শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে 1-2 চিঠি দিয়েছে। আমাদের যখন বিদেশ সচিব পর্যায়ে 2 দেশের বৈঠক হয়েছে সেখানে জানিয়েছে বলে আমরা শুনেছি। এর বেশি তো তারা কিছু করেননি। আপনারা গিয়ে মোহাম্মদ ইউনূসের সরকারকে চেপে ধরুন যে আপনারা কেন প্রত্যর্পণের ব্যবস্থা করতে পারলেন না। গোটা রাগটা গিয়ে ধানমন্ডির বাড়ির ওপর পড়ছে। কেউ বলছেন টুঙ্গিপাড়া বোধহয়, আমি যদি ভুল না হই, মুজিবের যেখানে কবরস্থান সমাধিক্ষেত্র রয়েছে সেটাকে ভেঙে গুঁড়িয়ে দেবো। আরে ভাই, ভেঙে গুঁড়িয়ে দিয়ে হবেটা কি? যে গণহত্যার অভিযোগ আপনারা করছেন তার কোনো বিচার হবে নাকি? আপনারা বলছেন যে যেহেতু এখন আমরা আপার হ্যান্ড নিয়েছি, আমরা আইনের পথে হাঁটবো না। কোনোদিন হতে পারে আপনারা আপার হ্যান্ডে থাকবেন না, অন্য কেউ আছে, তখনও যদি তারা একই কথা বলে, তারা যদি আপনার ঘরে ঢুকে আপনাকে কুপিয়ে মেরে বলে যে আমরা এখন মোটেই আইনের পথে হাঁটবো না, তখন আপনার কেমন লাগবে? আইনের শাসনটা এই কারণেই প্রয়োজন যে সমতা দরকার। অভিযোগ করতেই পারেন, তার সপক্ষে প্রমাণ আপনাকে আনতে হবে বা প্রসিকিউশন আনবে, তার একটা ট্রায়াল হবে, দোষী সাব্যস্ত হলে নিশ্চিতভাবে তার সাজা হবে, যা হবে হবে। রাজাকার বাহিনীর আন্তর্জাতিক যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল বাংলাদেশে, সেখানে রাজাকার বাহিনীর বহু মানুষের সেখানে ট্রায়াল হয়েছে, অনেকের ফাঁসির আদেশ হয়েছে, কারো কারো ফাঁসি হয়েছে, অনেকে সেই ট্রায়ালের মধ্যে দিয়ে গেছেন। সেখানে শেখ হাসিনা যদি তাদেরকে প্রকাশ্য রাস্তায় গুলি করে মারতেন, ঝুলিয়ে মারতেন, আপনার কেমন লাগতো? আজকে শেখ হাসিনার বিরুদ্ধে আপনাদের অভিযোগটা কি? তারা আইন না মেনে, তার পুলিশ বাহিনী বা তার যা রাজনৈতিক বাহিনী যা আছে, তারা আইন না মেনে গুপ্ত হত্যা করেছে, গণহত্যা করেছে, আয়নাঘর ইত্যাদি যেসব আমরা শুনেছি খবরে, সেগুলো তো কোনো আইনি প্রক্রিয়ার বিষয় নয়। আপনারা এই বেআইনি কাজগুলোকে পাল্টা বেআইনি কাজ দিয়ে যদি শটে ষাটঠং করতে চান, তাহলে তো বাংলাদেশ আর সভ্য সমাজের জায়গায় থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের যে সুউচ্চ ছবি মুক্তিযুদ্ধের পরবর্তীকাল, মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তীতে তৈরি হয়েছিল, আপনারা নিজে হাতে ধ্বংস করছেন। বাঙালি হিসেবে আমি অত্যন্ত ব্যথিত বোধ করছি। আপনাদের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমার কিছু বলার নেই। আওয়ামী লীগ জিতবে, বিএনপি জিতবে, যে জিতবে মানুষ ঠিক করবেন, কিন্তু যে আইনের শাসনের সম্পূর্ণ অবলুপ্তি ঘটেছে বলে দেখতে পাচ্ছি, ইউনূস সরকার স্রেফ একটা বিবৃতি দিয়ে দিলে এটা হতে পারে না। এটা গোটা বাঙালি সমাজের লজ্জা, সে বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ। বেশ, এই যে বিবৃতির কথা বলা হচ্ছে, সেই বিবৃতি আপনাদের শোনাবো এবং তার পাশাপাশি ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি এখনো। আমরা আজকে আবার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি এবং অ্যাক্টিং হাইকমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভাব পড়ছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যেন এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা ব্যবস্থা। এই খুনি হাসিনার হুকুমে আমার শত শত ভাই বোনকে হত্যা করা হয়েছে। সেই খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মতো বক্তব্য দেয়। সেই খুনি হাসিনা হাজার হাজার ভাই বোনকে যখন আমার খুন করা হয় তার নির্দেশে, সেই খুনি হাসিনা তার সময় যখন শত শত হাজার হাজার গুম, হত্যা, খুন করা হয়, সেই খুনি হাসিনা এই বাংলাদেশে নির্লজ্জের মতো বিচার চায়। খুনি হাসিনার অবশ্যই বিচার হবে। খুনি হাসিনাকে এই বাংলাদেশে বিচার এনে এই বাংলাদেশে বিচার করা হবে এবং তার ওই বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ। শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ। বেশ, বুঝলাম। আমি আনোয়ার সাহেবের কাছে আসবো এবার। হ্যাঁ,
তৎকালীন ভারত সরকারের দিকে আঙুল তুলছেন, তো সেটা ওনার জায়গা থেকে তুলতেন। প্রথম কথা, ভারত সরকার বর্তমানে বাংলাদেশ সরকার যেটা রয়েছে তাকে কোনো রকম অ্যাকনলেজ করেছে বলে আমার জানা নেই। অতএব তাদের তরফ থেকে যাবতীয় যা দাবি, এর আদৌ কোনো লিগাল ভ্যালিডিটি আছে কিনা সেটা তারা ভেবে দেখুন। এবং দ্বিতীয় কথা, তারা কূটনৈতিক এবং প্রশাসনিক দুতরফেই ব্যর্থ হয়েছেন বলে এই ধরনের কাজ হতে দিচ্ছেন, যাতে নজরটা এদিকে ঘুরে যায়। সাধারণ মানুষের সমস্যা তারা, এবং সাধারণ মানুষ যে কথা একদম সঠিক অনির্বাণদা যে কথা বলছে, সাধারণ মানুষ তারাও কিন্তু এই একই কথা বলছেন যে মূল যে সমস্যা সেই জায়গায় কি এই মুহূর্তে সরকারটা পৌঁছচ্ছে? তারা কি বোঝার চেষ্টা করছে যে আমাদের সমস্যার জায়গাগুলো আমরা কিভাবে আছি, কীরকম আছি, নাকি তারা শুধুমাত্র শেখ হাসিনার বিরোধিতাই করছেন এবং বিরোধিতা করতে গিয়ে আন্তর্জাতিক স্তরে মুখ ওড়াচ্ছেন? যাই হোক, আমি আনোয়ার সাহেবের কাছে আসবো। আনোয়ার সাহেব, 6 মাসের মধ্যে যেটা মানে যখন শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে বেরিয়ে গেলেন, সেই সময় যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের 6 মাসের মধ্যে তো কথা হয়েছিল যে নির্বাচনটা হবে, কিন্তু সেইটা তো হলোই না। সেটা যে কবে হবে কেউ বলতে পারছে না, কিন্তু 6 মাসের মধ্যে আরও একটা এইরকম ভয়াবহ রূপ যে দেখতে হবে, বাংলাদেশের মানুষ হিসেবে আপনিও কি ভেবেছিলেন যে এইরকম একটা দিন আবারও দেখতে হবে? জি, মোটা দাগে আমি প্রথম থেকে বলে আসছিলাম, মোটা দাগে বাংলাদেশের আপামর জনগণ ভারত বিরোধিতার কারণ দুটি কারণ। একটি হচ্ছে ভারত বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করে একজন ব্যক্তি স্বৈরাচারী হাসিনার সাথে সম্পর্ক তৈরি করেছে, এক। নাম্বার 2 হচ্ছে এই বাংলাদেশে গত 17 বছর জুলুম, শোষণ, নির্যাতন করে হাসিনা ভারতে গিয়ে পালিয়েছে, অথচ বন্দি বিনিময় চুক্তি অনুসারে হাসিনাকে ভারত, বাংলাদেশ বা পৃথিবীর কোনো দেশে তাকে রাখেনি, কিন্তু ভারত তাকে আশ্রয় দিয়েছে। এই জন্য দুটি মোটা দাগে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী হয়ে উঠেছে। এখন আসুন, আমার একজন সহযোদ্ধা সমালোচক বলেছেন যে 5টি কথা বলার জন্য যে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেছে, হাজার হাজার প্রমাণ আছে। আমি যেহেতু 5টি বলছে 5টি বলি। প্রথম যে কাজ করেছে, যে স্বৈরাচার হাসিনা, সে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে, ব্যাংক লুট করেছে, গণহত্যা করেছে, 50,000 লোক যাদের বয়স তখনো পর্যন্ত মুক্তিযুদ্ধ যারা দেখেনি তাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে। প্রমাণিত হয়েছে, কোন আদালতে প্রমাণিত হয়েছে? আমি শেষ করি। না, কোন আদালতে প্রমাণিত হয়েছে একটু বলবেন? না, আপনি যখন বলছেন একটু বলে দিবেন রেফারেন্স। নিজুমদা, একটু উনি আগে বলে নিন, আগে উনি শেষ করে নিন, তারপর আমরা একে একে আসছি। আপনি কি একটু জিজ্ঞেস করবেন অনুগ্রহ করে কোন আদালতে প্রমাণিত হয়েছে? আমি জিজ্ঞেস করব নিজুমদা, একটু উনি আগে বলে নিন, ওনার অভিযোগগুলো আগে শুনে নিন, তারপরে তো আছি এগুলো নিয়ে জিজ্ঞাসা করব। অবশ্যই বলুন। আমি ব্যক্তিগতভাবে নিজুমদাকে, আমি ওইভাবে আমার সাথে পরিচয় নেই, কিন্তু তিনি আমাকে বলেছেন আমার সাথে ওনার কথা বলতে রুচিতে বাদে। আমার তো মনে হচ্ছে যে তারে আমারই এক রুচি দুর্ভিক্ষ তাকে দেখে মনে হচ্ছে। তিনি বাংলাদেশের মানুষের কাছে একজন জ্ঞান পাপী, একজন তিনি বাংলাদেশের মানুষের কাছে অবহেলিত একজন মানুষ, এবং এই মানুষটা বাংলাদেশের নাকি আমি আমার বুলডোজারটা এখন চালাবো? বুলডোজারটা একটু রাখুন, আপনার সংরক্ষণে রাখুন প্লিজ। আমি একটু উনি আগে শেষ করে দিন প্লিজ। আমার মনে হয় কারোর কথা তো বোঝা যাবে না দাদা, নিজুমদা, কারোর কথা বোঝা যাবে না, একে একে আসি প্লিজ। বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আওয়ামী লীগ পরামর্শ ছিল না, কাউকে পছন্দ না হলে রাজাকে বলে দিত তারা, কাউকে পছন্দ না হলে। আমি আনোয়ার সাহেব ব্যক্তিগত পছন্দ অপছন্দের আলোচনা তো আজকে হচ্ছে না। আমরা বাংলাদেশের যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে কারণে আজকে আমরা আলোচনাটা করছি, আমরা সেখানে ফোকাস করি। আমি আসছি, একটা শার্প ব্রেকের সময় আবারও হয়ে গিয়েছে, খুব দ্রুত ফিরে। আনোয়ার সাহেব, আপনি শেষ করে নিন, আমি তারপরে নিজুমদার কাছে আসবো। জি, বাংলাদেশে এখন যে অবস্থা চলছে, আপনি বলছেন যে 6 মাসের নির্বাচন, আসলে নির্বাচন কখন দিবে? বাংলাদেশের গণ অভ্যুত্থান নির্বাচনের জন্য হয়নি। বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়েছে এই যে অপশাসন, এই যে দুর্নীতি, এই যে পাহাড় সম দুর্নীতি হয়েছে, টাকা পাচার হয়েছে, ব্যাংক লুট হয়ে গিয়েছে, দেশের প্রত্যেকটি জায়গায় বিচার বিভাগ, নির্বাহী বিভাগ সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, রাতের আধারে ইলেকশন হয়েছে। এখন যদি আপনি একটি ইলেকশন দেন, সেই পুরনো বন্দোবস্তের ভিতর দিয়ে একটি ইলেকশন দেন, তাহলে নতুন নতুন হাসিনা তৈরি হবে। নতুন নতুন হাসিনা তৈরি হওয়ার জন্য এই বিপ্লব হয়নি, এই গণবিপ্লব হয়েছে। এটা আমূল পরিবর্তন হবে, এদেশের আপামর জনগণের আশা প্রত্যাশার প্রতিফলন হবে। সেরকম একটি সময়, যৌক্তিক একটি সময়ে এদেশে নির্বাচন হবে। সেজন্য আজকে বিভিন্ন পরামর্শ এবং নির্বাচন কমিশন গঠন হয়েছে, তারপরে যে আপনি দেখবেন বিচার বিভাগ গঠন হয়েছে, প্রত্যেকটি জায়গাতে রিপোর্ট দেওয়া হয়েছে। এভাবে করে কোন একটা সুন্দর মাহেন্দ্রক্ষণে অবশ্যই বাংলাদেশের নির্বাচন হবে, কারণ নির্বাচন ছাড়া কোন গণতান্ত্রিক রাষ্ট্র সফল হবে না। রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার সাহেব, আপনি তো রাজনৈতিক বিশ্লেষকও, তা আপনার কি মনে হচ্ছে যে এই যে সময়টার কথা আপনি বলছেন, মানে যে সময়টা দিলে
বাংলাদেশে নতুন করে আর কোনো হাসিনা তৈরি হবে না, সেই সময়টা দেওয়ার পরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে আপনার কি মনে হয় সত্যি যে সেটা বাংলাদেশের জন্য শুভ হবে, ভালো হবে? আপনার সত্যি মনে হয় যা চলছে, এই যে সময়টা আপনারা দেওয়ার কথা বলছেন আর সেই সময়কালে আমরা যা যা চলতে দেখছি, এটা কোন স্থিতির দিকে যাচ্ছে এটা তো আমরা বুঝতে পারছি না। সবকিছু স্বাভাবিকভাবে যাচ্ছে, কিন্তু আমাদের রাজনীতিবিদরা অনেক বেশি হিপোক্রেট। এই রাজনীতিবিদরা প্রফেসর লবেন নরের ডক্টর ইউনূসের কাছে গিয়ে একরকম কথা বলে, বের হয়ে আরেক রকম কথা বলে, বের হওয়ার পর সকল দাবি দাওয়া তাদের। তাহলে আপনারা স্থিতিটা আনবেন কি করে? এ তো গোড়াতেই গলদ। না, গোড়াতে গলদ হচ্ছে এই যে এখন আমাদের মানুষ যে কি রকম হতে পারে, মানুষের যে প্রকারভেদ, এগুলো এখন মানুষ, ছাত্র জনতা বুঝতে পেরেছে। সেজন্য এখন আজকে বাংলাদেশের নতুন বন্দোবস্ত দিকে আমরা যাচ্ছি। আচ্ছা, আপনি বলছেন এখন এটা ছাত্র জনতা বুঝতে পেরেছে, যেটা গত 15 বছরে বুঝতে পারেনি। বিনীতভাবে অনুরোধ করবো, ভারতের আমাদের পক্ষে, বাংলাদেশের পক্ষে আপনারা যদি আসলে আমাদেরকে ভালোবাসেন, তাহলে আপনাদেরকে একটু নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, ইউরো জার্নালিজম থেকে বেরিয়ে আসতে হবে, তথ্য সন্ত্রাস থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক বেশি মজবুত। কিভাবে বলুন তো, কিভাবে? আচ্ছা, ধরুন একটা মূর্তি ভাঙা হলো, একটা মন্দিরে হামলা চালানো হলো, একটা এইরকম, এই যে আমরা ছবিগুলো দেখাচ্ছি আজকে, মহিলাদেরকে কিভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবিগুলো একটু দেখাতে বলবো। এই যে সাধারণ মানুষের উপর হামলার ঘটনা ঘটছে, এগুলো যদি আমরা দেখাই তাহলে আমরা নিরপেক্ষ নই এবং তাহলে আমরা ইউরো জার্নালিজম করছি, এটা আপনার মনে হচ্ছে? পৃথিবীর সকল ন্যাক্কারজনক হামলা, সকল অগণতান্ত্রিক হামলা, সেটাই তো হচ্ছে আনোয়ার সাহেব। বাংলাদেশে তো এখন শুধু সেটাই হচ্ছে। কিছুক্ষণ আগে অনির্বাণদা বলছিলেন যে মানুষের নজর ঘোরানোর জন্য এইগুলো হচ্ছে। সাধারণ সমস্যাগুলো, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এগুলো তো জোর দেওয়া হচ্ছে, নজর দেওয়া হচ্ছে। এগুলো বেসিক চাহিদা মানুষের হচ্ছে, সেখানে নজর দেওয়া, নাকি খালি এইভাবে চলছে ঢক্কানিনাদ? আপনারা যখন চায়ের পেয়ালায় তুফান তুলছেন, তখন বাংলাদেশের সবকিছু সুন্দরভাবে চলছে। আপনাদের প্রবলেমটা হচ্ছে কি? আচ্ছা, প্রবলেম হচ্ছে যে এখানে হাসিনাই আপনাদের সমস্যা। বেশ, বুঝতে পেরেছি। অনির্বাণ, আপনার প্রশ্ন, তারপরে নিজুমদার কাছে যাব। এক মিনিট আনোয়ার সাহেব, 1 মিনিট। আমার আনোয়ার বাবুকে যে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরুন ফ্যাসিস্ট আওয়ামী লীগ, আপনারা যা যা বলেছেন, গণহত্যাকারী ইত্যাদি, তাদের কজন নেতার বিরুদ্ধে আপনারা আইনের পথে মামলা দায়ের করে ট্রায়াল শুরু করা কজনের বিরুদ্ধে করেছেন? আপনি নিশ্চয়ই বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করা, জ্বালিয়ে খুন করা, এটাকে সমর্থন করতে পারেন না। যে অভিযোগ হাসিনার বিরুদ্ধে করছেন, সেই কাজ যদি একই কাজ যদি পাল্টা তাদের বিরুদ্ধে করা হয়, সেটা তো নিশ্চয়ই ঠিক নয়। কজন ফ্যাসিস্ট, তথাকথিত কোটানকোট ফ্যাসিস্ট গণহত্যাকারীর বিরুদ্ধে আপনাদের পুলিশ এফআইআর দায়ের করে ট্রায়াল শুরু করেছে, কজনের বিরুদ্ধে বলুন? হ্যাঁ, বাংলাদেশে এই মুহূর্তে মোটা দাগে যারা আওয়ামী লীগের নেতা ছিল, ম্যাক্সিমাম নেতাই কিন্তু ভারতে অথবা অন্য দেশে পালিয়ে গেছে, আপনারা নিজেরাও জানেন। তো যে কজন নেতাকে বাংলাদেশে ডিটেইন করা হয়েছে, তাদেরকে অবশ্যই জেলে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং সেজন্য হাসিনা যেই যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল, তাহলে বাড়িটা ভাঙার দরকার পড়লো কেন? আইনি পথেই যদি সব চলে, তাহলে আর এই ধরনের ধ্বংসলীলা চালানোর দরকার হয় না। আমি আসবো মনিদা, তার আগে একটা ছবি দেখাবো। এক মিনিট আমি আনোয়ার সাহেব 1 মিনিট, আপনিও দেখুন একটা ছবি দেখাই। যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, সেখানে বাংলাদেশের অভিনেত্রীর বাড়িতে অগ্নিসংযোগ, জামালপুরে মেহের আফরোজ শাওনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা। আবারও ওই পথ দেখুন। এনার বিরুদ্ধে কি অভিযোগ জানি না, ইনি কি অপরাধ করেছেন জানি না, কিন্তু এনার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, বাড়ির ভেতরে তাণ্ডব লীলা চালানো, পাশাপাশি গান বাজিয়ে চলছে উল্লাস চলছে এই মুহূর্তে। জামালপুরের মেহের আফরোজ শাওন, বিএনপির নেতা কর্মী সমর্থক, তারা নয় সাংঘাতিক অন্যায় করেছেন, তাদের বাড়িতে এইসব কিছু করছেন আপনারা। কিন্তু এইখানে কি হলো? আপনারা আইন হাতে তুলে নিচ্ছেন, আপনারা শাস্তি দেওয়ার জন্য বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছেন, আগুন জ্বালিয়ে দিচ্ছেন, সাধারণ মানুষকে মারছেন, মহিলাদের কোনো সম্ভ্রম নেই। কিন্তু আজকে এই অভিনেত্রী মেহের আফরোজ শাওন, একজন শিল্পী, তার বাড়িতে এই ধরনের ঘটনা, এই হামলার ঘটনা। অন্যদিকে আওয়ামী লীগের সম্পাদকের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সম্পাদক মির্জা আজমের বাড়িতে আগুন। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা, যেখানে আইনকে হাতে তুলে নেওয়ার শিক্ষা বা পাঠ দেওয়া হচ্ছে। এবার দেখুন উল্লাসের একটা ছবি দেখাই আপনাদের, দেখুন। শাওনের বাড়িঘর পুড়ে দিচ্ছে।
কে হচ্ছে জানি না, যাই হোক আমি নিজুমদার কাছে আসবো। নিজুমদা বলুন, আপনি বোধহয় কিছু বলতে চাইছিলেন সেই সময়। আমি তো বলতে চাইছি অনেক কথা। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই 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 যাদেরকে দেখছেন, এই অপগণ্ড যারা আছে, তারা একটু আগে স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সেখানে ভারতীয় মুন্নি বদনাম হুই গানটা সেখানে ছাড়া হয়েছে। এই বাংলাদেশি ছাল পরা নেকড়েরা ঠিক এমন, ঠিক আছে? আপনার ঘরে বসে শাহরুখ খানকে দেখবে, ঘরে বসে প্রীতি জিন্তাকে দেখবে, ঘরে বসে ভারতীয় মুভি দেখবে, চুকচুক করে পান করতে থাকবে। খালি মানুষের সামনে এলে সে বড় মুসলিম হয়ে যায়, তার থেকে বড় টুপি এই দেশের আর কেউই পড়তে পারে না। এই হচ্ছে বাংলাদেশি। আপনি এতক্ষণ ধরে এই জায়গাতে বললেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন আপনি ভারতীয় গান চালিয়ে নাচছেন। আচ্ছা আচ্ছা, আমার এখানে যে নিরাপত্তা বিশ্লেষক মাইফুট, এনিওয়ে, তো নিরাপত্তা বিশ্লেষক সাহেব এখানে এসেছেন, তিনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী অর্থ পাচার করেছেন, যেটা প্রমাণিত নয়। প্রমাণিত হওয়ার প্রয়োজন বোধ করি আর এই বদ্বীপে প্রয়োজন পড়ে না। বলেছেন যে যাকে তাকে রাজাকার খেতাব দেওয়া, যাকে তাকে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো রাজাকার খেতাব দিয়েছে বলে আমি অন্তত পক্ষে জানি না। যারা চিহ্নিত রাজাকার, যদি তার খুব কষ্ট হয় গোলাম আজমকে রাজাকার বলার কারণে, নিজামীকে রাজাকার বলার কারণে, সেটা আলাদা বিষয়। আমি আসলে ওই ইতিহাস এখানে টেনে আনবো না। সোজা কথা হচ্ছে যে উনাকে মাত্র 5টা কথা বলতে বলেছিলাম, উনি যতগুলো কথা বলেছেন তার পেছনে কোনো রেফারেন্স দিতে পারেনি, প্রমাণ দিতে পারেনি। প্রসঙ্গটা এইটা না, কিন্তু এখানে আমাদের অনির্বাণদা কিন্তু সবচাইতে আমার মনে হয় মানে জরুরি কথাগুলো এখানেই আলাপ তিনি করে দিয়েছেন। আমার এরপরে আসলে যোগ করাটা খুব বেশি হয়ে যাবে। সেটা হচ্ছে যে আপনি যে এই যে বলছেন কথা বলতে পারবেন না, যেটা আমি আমার প্রথম আলাপে বলেছি, কথা বলতে পারবো না কেন? মানে প্রধানমন্ত্রীকে যে স্বৈরাচার বলা হচ্ছে, প্রধানমন্ত্রীকে যে খুনি বলা হচ্ছে, গণহত্যাকারী বলা হচ্ছে, সেটা কেন বলা হচ্ছে? মানে কোন আদালতে প্রমাণিত? আমি আপনাদেরকে একটা আইনের শাসনের একটা উদাহরণ দিই, দুটো উদাহরণ আমি আসলে আপনাদেরকে দিব। আমি ওই পুরো সময়টা চেন্নাইতে ছিলাম আমার মাকে নিয়ে। আমার মা ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা চলছিল চেন্নাই অ্যাপোলোতে। আমার নামে 13টা মামলা হয়েছে, যার মধ্যে 2টা গণহত্যা। একটা এজাহারে বলা হয়েছে যে আমি ঢাকার মিরপুরে অস্ত্র হাতে সেখানে দৌড়ে গেছি, এজাহারে লেখা হয়েছে। চেন্নাইতে যিনি ছিলেন তিনি অস্ত্র হাতে দৌড়ে গেছেন খুন করবার জন্য। এটা হচ্ছে আমার বিরুদ্ধে অভিযোগ। কারণ যে অভিযোগ করেছে সে আসলে জানতেন না আমি যে আসলে চেন্নাইতে রয়েছি, থাকলে আমি ওইভাবেই ফেঁসে যেতাম আর কি। তো এই হচ্ছে বাংলাদেশের আইনের শাসন, যেখানে যেই ব্যক্তি চেন্নাইতে থাকেন তার বিরুদ্ধে গণহত্যা মামলা হয়, তার বিরুদ্ধে 13টা মার্ডার মামলা হয়েছে। আবার আমাকে বলছে পারলে দেশে আসেন। আমি লয়ার নিয়োগ করেছি, আমার লয়ার অনুমতি চাইবার জন্য কোর্টে গেছেন। কেমন যে আমি মানে আমাকে বলেছেন যে আমার ক্লায়েন্ট ইংল্যান্ডে আছেন, তিনি আপনার উচ্চ আদালতে তিনি আপনার বেইল চাইবেন, আগাম জামিন চাইবেন। আপনার উচ্চ আদালত থেকে বলা হয়েছে উনি তো দেশের শত্রু। একজন বিচারপতি বিচারের জায়গায় দাঁড়িয়ে বলছে উনি তো দেশের শত্রু। আমি যে দেশের শত্রু সেইটা বিচারপতি কোন প্রমাণ সাপেক্ষে বলেছেন? বিচারপতির ওই জায়গাতে যদি আমি বিচার না পাই, আমি যদি দেশের শত্রু হই, তাহলে সেটা প্রমাণ করবে কে? রাষ্ট্র। আমি যদি দেশের শত্রু হই সেটা কে প্রমাণ করবে? সমস্ত ডকুমেন্ট। তো আমি যদি বিচার প্রার্থীকেই বিচার ছাড়া বলে যে আগাম জামিন দেওয়া হবে না, উনি তো দেশের শত্রু, উনাকে আসতে বলেন দেশে, তাহলে আপনি বলেন তো দেশের ন্যায় বিচার, আর এই যে ন্যায় বিচারের কথা বলা হচ্ছে, সুতরাং ন্যায় বিচার এরা কখনো দিতে পারবে না। আর দিতে পারবে না বলেই ওদের আশ্রয়স্থল হচ্ছে এই ভেঙে ফেলো, গুড়িয়ে ফেলো। এই যে আপনার বাংলাদেশে এই যে গৃহযুদ্ধের দামাওয়াটা বেজে গেছে, আমি এর আগেও বোধ করি আপনার প্রোগ্রামে এসে দেবরতী বলেছিলাম যে বিশ্বাস করুন আর না করুন, আপনি বিশ্বাস না করতে পারেন, আপনি হয়তো একটা পলিটিক্যাল রেটরিক বলে উড়িয়ে দিতে পারেন, কিন্তু একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে অনেক আগে। আমি আপনাকে একটা কথা বলি, মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বর। 27শে ফেব্রুয়ারি 1972, 16 দিনের পরে, মানে ওইখানে 14 দিন আর 27 দিন, কতদিন হয় এবার আপনি হিসাব করে বের করুন। প্রায় 40 ডেজের ভেতরে মাওলানা ভাসানী তার পত্রিকাতে লিখলো, আমরা কি ভারতের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি 27শে ফেব্রুয়ারি 1972। কেন লিখেছে জানেন? কারণ এই লোকটি বাংলাদেশে প্রথমে ভারত ঘৃণার বীজ বপন করেছে। কেন জানেন?
কারণ সে ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিল যে 5 বিঘা জমি ধোবা উড়াতে চায় আসামের। তিনি আসামে থাকতে চেয়েছিলেন, ইন্দিরা গান্ধীকে বলেছেন যে আমি কোনোদিন আপনার দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করব না, আমাকে যে চৈনিক বাম বলা হয় সেইটা আপনাকে ভুল বোঝানো হয়, আমাকে আমার জীবনের শেষ দিনটা আসামে থাকতে দিন। ইন্দিরা গান্ধী সেই চিঠির জবাব দেননি, কোনো রেসপন্স করেননি। এরপরে তিনি হয়ে গেলেন অনেক বড় বিপ্লবী। আমি এগুলো বানিয়ে বলছি না। তার যিনি PS সাইফুল ইসলাম, ভারত ভাসানী রাজনীতি, এই বইয়ের একদম শেষে তার স্বহস্তে লেখা সেই চিঠিটা আছে, তার অনুবাদও আছে। আমি বলবো কনসার্ন ব্যক্তি এখানে যারা আছেন পড়ে নিতে পারেন। তো দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধু এই ভূতগুলোকে, এই দৈত্যগুলোকে বোতল বন্দি করে রেখেছিলেন। তার মৃত্যুর আগ পর্যন্ত তারা রাজনীতি করতে পারেননি। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের নামে এই মৌলবাদীদেরকে ছেড়েছেন। দেখেন, মাত্র 40 দিন আগে যেই দেশটা 1 কোটি লোককে তার দেশে থাকতে দিয়েছে, যেই দেশটি ছাড়া এই দেশ স্বাধীনতা পেতে আরো একটা দীর্ঘ সময় হয়তো লেগে যেত, সেই দেশকে বলছে যে ভারত নিজের স্বার্থে স্বাধীনতার জন্য কাজ করেছে। এই নিমক হারাম একটা কান্ট্রি, what you could expect from them? এরা যেই পাতে খায় সেই পাতি এগিয়ে চলে আসে। আপনি এখন প্রমাণ চান, কোন বাঙালিকে আপনি ডাক দেন, ওকে মাথায় একটু আদর করে দেন, আর দিয়ে সাথে সাথে একটা বাঁশ দিয়ে বলবেন বাবারে ঢুকাবি যখনই ভালো বাঁশটাই ঢুকাইস, তা না হলে তো আছলা ঢুকিয়ে দিবে। এই হচ্ছে বাঙালি। বাংলাদেশি বাঙালি, সরি আমি আবারও ভুল বলছি, বাঙালি একটা মহান জাতি, বড় জাতি। আমরা হচ্ছে বাংলাদেশি। বাংলাদেশি হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাত। এরা এইখানে খাবে, স্পটেই হাঁকবে, স্পটেই আপনাকে চোখ পল্টি দিয়ে বলবে আপনি তো আমাকে সাহায্য করেননি, শুধু বিপদটা কেটে যেতে দেন। আচ্ছা, এইখানে যিনি আজকে আমি নিজুমদাকে এইখানে একটু বিরত করব, আমাকে একটা ব্রেক নিতে হবে। নিজুমদা, আমি আসবো আনোয়ার সাহেবকে আমি আর্যদের কাছে আসার আগে একটু অনির্বাণের কাছে যাই। হ্যাঁ, আমার ছোট জিনিস এটা হচ্ছে, দেখুন আওয়ামী লীগ কি যদিও এখনো নিষিদ্ধ ঘোষণাটা করেননি, আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো রাজনৈতিক সংগঠনকেই নেহাত দায়ে না পড়লে নিষিদ্ধ ঘোষণা করা উচিত নয়। কিন্তু তারা যে একটা প্রচার কর্মসূচি ঘোষণা করেছে, লিফলেট বিল ইত্যাদি, এখানে সরকারের মানে এখন যে সরকার আছে তাদের তরফ থেকে বলছে দরকারে গায়ের জোরে ঢুকো। কেন রে ভাই, একটা রাজনৈতিক দল, আপনি তার একমত না হতে পারেন, তার বিরুদ্ধে আপনার হাজার অভিযোগ থাকতে পারে, আপনি পাল্টা রাজনৈতিক প্রচার দিয়ে তাকে কমব্যাট করবেন। এইদিকে সেটা না করে তাকে পেটাচ্ছে, তাকে গ্রেপ্তার করছে, কিনা লিফলেট দিচ্ছিল, কি দেওয়ালে জয় বাংলা লিখছিল বলে তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে। এই জিনিসটা যেটা হচ্ছে, এইটার মাধ্যমে একটা সুস্থ বাংলাদেশ গড়ে উঠবে, এইটার দ্বারা আপনি নির্বাচনী সংস্কার ইত্যাদি করবেন, এটা বিশ্বাস করা খুব মুশকিল। দেখুন, আওয়ামী লীগের বিরুদ্ধে যা রাজনৈতিক লড়াই, মানুষের যদি সত্যি ক্ষোভ থাকে, আপনি রাজনৈতিকভাবে কমব্যাট করুন, মানুষ এমনি আপনাকে সমর্থন করবে। সেখানে তারা লিফলেট দিতে গেছে, কি মিছিল করবে, পুলিশ দিয়ে পেটাচ্ছেন, গ্রেপ্তার করে চলে যাচ্ছেন, দুমদাম তার বিরুদ্ধে মামলা দিচ্ছেন, এইটা যদি চলে তাহলে তার বিরুদ্ধে আপনাদের যে ন্যায্য ক্ষোভও যদি থাকে, মানুষ কিন্তু আপনাদের সমর্থন করবে না। আমি আনোয়ার সাহেবকে আমি কোনো পক্ষ ধরে বলছি না, ইন জেনারেল বলছি, তিনি যেটা বলছেন বাংলাদেশে যা চলছে ভালো চলছে, আমার কিন্তু মনে হয় না একটি রাজনৈতিক দল তার বিরুদ্ধে হাজার ক্ষোভ থাকুক, সেটাকে আপনাকে রাজনৈতিকভাবে কমব্যাট করতে হবে। গায়ের জোরে যদি নিষিদ্ধ করে দেন তাতে সে আরো বেশি ডালপালা মেলবে। বেশ মনিদা, আমার একটাই দুটো প্রশ্ন। এক হচ্ছে আনোয়ার ভাইয়ের কাছে, যে বলছে আমরা আশ্রয় দিয়েছি শেখ হাসিনাকে, তাহলে আমাদের কি হেলিকপ্টার বা আর্মি এয়ারক্রাফট গিয়ে কি শেখ হাসিনাকে তুলে এনেছিল? সেটা তো বাংলাদেশ থেকেই করা হয়েছিল। অর্থাৎ কি রাজনৈতিক অভিসন্ধি করে শেখ হাসিনাকে ভিক্টিমাইজড করে রাজনীতির পালাবদল করবে, এটাই কি উদ্দেশ্য ছিল? 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে, রাজনৈতিক পালাবদল যদি হয়ে থাকে শুধুমাত্র, তাহলে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেবে। এটা তো পুরো একদম ইসলামীকরণ, শরিয়া লয়ের দিকে যাচ্ছে। আমরা মূল বিষয় দিকে যাচ্ছি না। তো আপনারা যেটা করছেন, ধর্মটাকে ইউজ করছেন এখানে, যেটা সিরিয়ায় হয়, লিবিয়ায় হয়, তুরস্কে হয়, আফগানিস্তানে হয়, সেই কাজটাই কিন্তু আপনারা বাংলাদেশে করছেন। আর লাস্ট প্রশ্ন হচ্ছে যে চুক্তি নিয়ে, বন্দি বিনিময় চুক্তি নিয়ে যেটা আপনি বললেন, সেটা আইনানুগভাবে যদি নির্বাচিত সরকার কাউকে দোষী সাব্যস্ত করে তবেই হয়। আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী মোস্ট প্রবাবলি সেকশন 125 বা 126 অনুযায়ী, if elected PM is PM until and unless new elected PM takes oath, অর্থাৎ যতক্ষণ না নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী হবে ততক্ষণ কিন্তু উনিই প্রধানমন্ত্রী। আর আপনারা কিন্তু কোথাও স্বীকার করেননি যে উনি প্রধানমন্ত্রী নয়। তো সুতরাং যে ইস্যুগুলোকে দাঁড় করিয়ে
শুধুমাত্র আপনাদের পক্ষ হয়ে কথা বললেই সে নিরপেক্ষ আর আপনাদের বিরুদ্ধে গেলেই সে বিপক্ষ, এই যে একটা চিন্তাধারা তৈরি করেছেন এর বিরুদ্ধে কিন্তু আপনাদের রুখে দাঁড়াতে হবে। আমি বারবার দায়িত্ব নিয়ে সচেতনভাবে বলছি, উগ্রপন্থী তৈরি হবেন না, হাতে কম্পিউটার দিন, কোরআন হাতে নিয়ে শুধুমাত্র ওই লস্করি তৈবার উগ্রপন্থী তৈরি করবেন না। বেশ, আমি আর্যদার কাছে আসবো, আমি আনোয়ার সাহেবের কাছে তারপরে আসছি। আর্যদা, এই যে ধ্বংসস্তূপ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই একেবারে সব কিছু পুড়িয়ে জ্বালিয়ে ধ্বংস করে দেওয়ার পরে আইসিসের পতাকা, হিজবুতের পতাকা উঠছে, সেনা কোথায়? বাংলাদেশের সেনা কোথায়? সেনাবাহিনীর প্রধান কোথায়? আচ্ছা, আমি কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলবো দেবরতী, কাইন্ডলি আমাকে বলতে দেবেন, আমি আপনার কথাতেই আগে আসছি। প্রথমত কালকে সারা রাত আমি জেগেছিলাম এবং রাত 8টা থেকে যখন তাণ্ডবটা শুরু হয় তখন থেকে আমি দেখেছি এবং সারা রাত জেগেছিলাম এবং আপনাদেরকে অনেক ইনপুটও পাঠিয়েছি, দেখবেন। আর আমি এক্ষুনি একটা ইনপুট পাঠিয়েছি, আমি পিসিআরকে আপনার রিকোয়েস্ট করবো আপনার মাধ্যমে, কাল 5 তারিখে পিওকেতে রাওয়ালকোটে হামাস একটা মিট করে। মনিকাঞ্চন বাবু, এটা আপনাদের জন্য আমি যথাযথ প্ল্যাটফর্মে জানিয়েছি পিএমওকে এবং যাদের জানাবার জানিয়েছি। এই যে ভারত সরকারের অবস্থা হামাসের ব্যাপারে, এটা কিন্তু পাল্টানো উচিত। হামাসকে টেরর অর্গানাইজেশন হিসেবে ভারত সরকার বলা উচিত। হামাস আজকে কৌটিল্য নীতির কথা ভারত সরকার বলে, কৌটিল্য নীতি সময় জিপিএস ছিল না। কৌটিল্য নীতিতে আপনারা ওই 70 আমার বন্ধু, এখন 70 যে বন্ধু সে 70 ছেড়ে না ভারতের ক্ষতি করে দিয়ে যাবে। এটা করবেন না, ভারত সরকারকে আমি এটা অনুরোধ করব। আজকে হামাসকে গলায় জড়িয়ে ধরতে গিয়ে হামাস আজকে এসছে পিওকেতে, কাদের সঙ্গে মিট করেছে? আপনার ইভেন্টটার নাম ছিল ওদের ওই কাশ্মীর সলিডারিটি দিবস, কিছু নাম ছিল, নামটা ছিল আপনার এটা হচ্ছে কাশ্মীর সলিডারিটি অ্যান্ড হামাস অপারেশন আল আকসা প্ল্যান কনফারেন্স। এটা হচ্ছে আপনার সাবির স্টেডিয়ামে হয়েছিল, শহীদ সাবির স্টেডিয়াম রাওয়ালকোট। সেখানে জৈশ-এ মোহাম্মদ এবং লস্কর-এ তৈবার টপ লিডার্সরা ছিলেন এবং সেখানে তারা কেন ওদেরকে মিট করেছিলেন, ইনপুটস গুলো নিয়েছিলেন, যে তারা জানে আমাদের স্ট্র্যাটেজিক লোকেশন গুলো, ইনফিল্ট্রেশনের জায়গাগুলো। এবং এই হামাসকে এরা দেখবেন এই পাকিস্তান বাংলাদেশে নিয়ে আসবে এবং ওয়েস্টার্ন সেক্টরে চলে এসছে অলরেডি। কত বড় ক্ষতি করলেন ভারতের এটা, এই হামাস। যারা রেপ করে এরা, এদেরকে কেউ এখানে বলেন কোনো রাজনৈতিক দল, আমি রাজনীতির সঙ্গে থাকি না, কিন্তু এই রাজনীতির আড়ালে সব এই রাজ কথাটাকে বাদ দিন, আগে নীতি আনুন তারপর রাজ আনুন, তাহলে কেউ দায় অস্বীকার করতে পারবেন না যে নীতি রাজ। আর এই তারা বলে যারা ওই বাংলাদেশ থেকে 77-এর সময় সব ভোটের জন্য লোক নিয়ে এসেছিলেন, তারা কই ফেরত যাওয়ার ব্যাপারে কথা বলেছেন? হ্যাঁ, তারা কোনো জায়গায় পাত্তা পান? তারা ইসলামিস্টদেরকে তো জায়গায় জায়গায় পা চেটে পারে, তারা কোনোদিন পাত্তা পান? বড় বড় কথা বলেন। তো যাই হোক, আমি দেবরতী যে কথাগুলো বলছি, যে এইখানে আপনার আমি অনেক আগে অ্যাসেস করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে এরা এই সিভিল এভিয়েশনের ছদ্মবেশে আপনার আনবেন টেররিস্টদেরকে এবং তার সঙ্গে আনবেন এই স্পেশাল সার্ভিস আমি যেটা জানতে চাইছিলাম আপনার কাছে, যে বাংলাদেশ সেনা কোথায়? তাদেরকে তো দেখা সেনা, আমি তো বলছি কালকে সারা রাত আমি জেগেছিলাম, সেনা ঢুকলো 30-40 জন, তারপরে হাসছে সেনা। আমি আপনারা ভিডিওটা দেখুন, সেনা হাসছে, সেনার যে সব লোকেরা এসেছিলেন হেসে, ওদের মধ্যে একদম মানে যাকে বলে ষাট বলা হয় না, সেটিং করা একদম, সে হেসে বেরিয়ে চলে গেল। দমকল, কোন লোক দমকলের একটা দেখতে পেয়েছে যারা ফলো করেছে পুরো অনুষ্ঠান ওই প্রোগ্রামটা, তারা কোনো একটা দমকলের লোককে দেখতে পেয়েছে? যা পারছে তাই করে যাচ্ছে। শুনুন, এখানে আমি যেটা বলতে যাচ্ছিলাম, এখানে মুজিবের বঙ্গবন্ধুর বাড়িটা, শ্রদ্ধেয় বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙার দুটো উদ্দেশ্য ছিল। একটা তো বঙ্গবন্ধুর এটা নষ্ট করা, স্মৃতিটা নষ্ট করা। 2 নম্বর, রাজাকাররা যে এদের সঙ্গে জড়িত ছিল সেই প্রমাণটা ওদের গায়ে দাগ হয়ে গেছে। ওই ব্লডটাকে মেটানোর জন্য বাড়িটাকে ধ্বংস করা পাকিস্তানের উদ্দেশ্য ছিল। এবং এর পেছনে ওই যে আমি যার নাম বললাম আসিম মুনির এবং আসিম আপনার যে ডিজিআইএসআই আপনার যে এসছিলেন, এই দুজন জড়িত এবং এদের সঙ্গে বিএনপি একদম হ্যান্ডস ইন গ্লাভস। আমি প্রথম দিন থেকে বলে আসছি
জিয়াউর রহমানের কথাটা আমি যে বললাম, নিজুম স্যার আজকে কিন্তু ভ্যালিডেট করলেন, এগুলো এদের বোঝা উচিত। এবং তৃতীয়ত, আমাদেরকে অত্যন্ত সতর্ক হওয়া উচিত যে ওয়েস্ট এশিয়াতে আজকে ট্রাম্প এই গাজা দখল করার যে কথা বলেছেন, ওরা ওখানে জমি হারাচ্ছে, ওরা কিন্তু এইখানে এই অ্যাটাকটা এবারে শুরু করবে। এবং এখান থেকে যদি ওরা ওই যেভাবে লেবানন থেকে আপনার গাজা স্ট্রিপ থেকে রকেট লঞ্চার দিয়ে যদি এখানে লঞ্চ করে, কত বড় ক্ষতি হবে ভাবতে পারছেন? ওদের উইন সিচুয়েশন হবে। একদম আর্যদা, আমি একটু বিরত করি আপনাকে, কারণ একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আনোয়ার সাহেবের কাছে আরেকবার আসবো। 14ই ফেব্রুয়ারি একটা ট্রাম্পের কড়া ঘোষণা, যেটা মৌলবাদী ইউনুস সিন্ডিকেটের বিরুদ্ধে বিপদ বুঝে কোথাও একটা ষড়যন্ত্র ইউনুস সরকারের দ্বারা হচ্ছে কিনা, এই কারণে জানতে চাইছি। কারণ ভারতীয় হাইকমিশন আক্রমণের ডাক দেওয়া হয়েছিল মৌলবাদীদের তরফ থেকে, এবং যমুনা ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেটা গোপনে বৈঠক, বিদেশি রাষ্ট্রের সঙ্গে, বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে। এইগুলো কি আনোয়ার সাহেব আপনি বলবেন যে নতুন সুন্দর সুস্থ বাংলাদেশ গড়ার পদক্ষেপ হিসেবে এগুলোকে আমরা ধরবো? না, দেখুন, বাংলাদেশ আসলে আমরা নিজুম মজুমদার ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করবো। আমরা বাঙালি নই, আমরা বাংলাদেশি। তো এই বাংলাদেশিরা আমরা সবসময় মনে করি যে আমরা পরমত সহিষ্ণু, আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখি, এবং বাংলাদেশ কোনো মৌলবাদ, কোনো জঙ্গিবাদ নেই। আমরা একবার স্পষ্ট করে বলে দিতে চাই, কারণ বাংলাদেশের মানুষ সেই আবহমান কাল থেকে স্বাধীনতা প্রিয়, শান্তিকামী। এই যে পতাকাটা দেখাচ্ছি আমরা, এই পতাকাটা বা এই যে আইসিস এর তাণ্ডবের ছবি বিভিন্ন সময় ধরা পড়েছে, এইগুলো তাহলে সঠিক নয় বলছেন? সেনা কোথায় ছিল গতকাল যখন এই ঘটনাগুলো ঘটছিল? মানুষের চামড়া পড়ে আছে, এইটুকুনি বলুন। মানুষের চামড়া পড়ে আছে, আপনার লজ্জা করছে না? আপনার দুটো চোখ ছিল না? কালকে সেনা কি করেছে? সেনা ওদেরকে তো 2 থাপ্পড় মারলে আমাদের উল্টে পড়ে যায়। ওই তো সেনার চেহারা। আচ্ছা, 30-40টা ঢুকলো, ঢুকে বেরিয়ে চলে গেল হাসতে হাসতে। ওনাকে বলতে দিন না। আমি একটা কথায় আনোয়ার সাহেব আপনার উত্তর চাইবো, একটা কথায়, একদম শেষ করবো অনুষ্ঠান। আজকে বাংলাদেশ কি সোনার বাংলা আছে? আপনি মনের প্রাণে বিশ্বাস করেন? একটা কথায় উত্তর দিন। বাংলাদেশ কি সোনার বাংলা আছে? বাংলাদেশ এখন বেটার বাংলাদেশ, বেটার বাংলা, সোনার বাংলা নেই, বেটার বাংলা। জি, বেটার বাংলা। বেশ, বেস্ট হোক বাংলাদেশ, বেস্ট হোক, বেস্টেস্ট হোক, এই আশা রাখি আমরা। কিন্তু এইভাবে হবে কিনা সেটা তো সময় বলবে এবং বাংলাদেশের মানুষ বলবে।